আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যান্ডিডেট বৃন্দ, কেমন আছেন? আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস, আপনাদের সেই কাঙ্ক্ষিত যে আপনার বিসিএস কিন্তু একদম নকিং এট দি ডোর, খুবই কাছে চলে এসছে। তাহলে আমাদের প্রস্তুতিটা কেমন চলছে? আশা করি ভালোই চলছে। তো সুতরাং বিষয়ভিত্তিক যে আপনাদের প্রস্তুতিকে শানিত করতে আপনাদের সাথে ব্যবস্থাপনা বিষয় নিয়ে আমি আছি। আমি গোলাম কিবরিয়া খন্দকার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। ইতিমধ্যে আপনারা আমাকে জেনেছেন, চিনেছেন, অথবা আমার প্রিয় শিক্ষার্থীদেরও অনেকেই কিন্তু আছেন। তা আপনাদের সবার জন্য অগ্রিম শুভকামনা রেখে আজকে আমরা আমাদের সেশনটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ম্যানেজমেন্ট পার্ট 2, অর্থাৎ ম্যানেজমেন্ট প্রসেসের টপিক লেকচার 10, অর্গানাইজিং। অর্গানাইজিংটা খুব বড় অধ্যায়, বড় চ্যাপ্টার। বড় চ্যাপ্টারকে আমরা দুটা লেকচারে কিন্তু ভাগ করেছি। ইতিমধ্যে আমরা নবম লেকচারে কিন্তু আমরা ফার্স্ট হাফ নিয়েছি, এখন আমরা সেকেন্ড হাফে এটা নিচ্ছি। আজকে ক্লাসটা যেভাবে আমরা সাজিয়েছি সেটা হচ্ছে অর্গানাইজিংয়ের, অর্থাৎ স্প্যান অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবস্থাপনা পরিসর, ব্যবস্থাপনা পরিসরকে নিয়ন্ত্রণের পরিসর অথবা স্প্যান অফ সুপারভিশনও বলা হয় আর কি, যে অর্থাৎ আমাদের তদারকি পরিসরও বলা হয়। অর্গানাইজেশনের স্ট্রাকচার আছে, ডিপার্টমেন্টেশন, লাইন অ্যান্ড স্টাফ কনসেপ্ট, ডেলিগেশন অফ অথরিটি, সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন এবং রিসেন্ট্রালাইজেশন। সুতরাং আপনারা এইগুলোর বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। অর্গানাইজেশন ইতিমধ্যে আমরা বলেছি, অর্গানাইজেশনটা আসলে যে কি, ব্যবস্থাপনার যে মূল কাজ, যে ৬-৭টা কাজ: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। সেই ব্যবস্থাপনা প্রক্রিয়ার ম্যানেজমেন্ট যে একটা প্রসেস, সে প্রসেসের যে 7টি কাজ আছে, তার দ্বিতীয় কাজটি হচ্ছে অর্গানাইজেশন বা অর্গানাইজিং, যার মূল কথাটা হচ্ছে প্রতিষ্ঠানে কোন কাজটা কে করবে এবং কে কার অধীনে কাজ করবে, কে কাকে আদেশ দিবে, কে কার কাছে জবাবদিহি করবে, এই বিষয়টা নির্ধারণকে বলা হচ্ছে যে কি সংগঠন। আমরা দেখছি অর্গানাইজিং হলো প্রতিষ্ঠানের একটি পরিষ্কার কাঠামো, যেখানে কে কি কাজ করবে এবং কার অধীনে কাজ করবে তা নির্ধারিত হয়। এটি দলগত কাজকে সহজ করে এবং দায় দায়িত্ব স্পষ্ট করে তোলে, অর্থাৎ সুনির্দিষ্ট করে। এর মধ্যে আজকে আমরা লেকচার শুরু করতে যাচ্ছি হোয়াট ইজ ডিপার্টমেন্টেশন, বিভাগীয়করণ কি। আপনারা পড়েছেন বিভাগীয়করণটা কি। তাহলে বিভাগীয়করণ কি আমরা যদি দেখি একটু, বিভাগীয়করণ হলো একটি সংগঠনের কাঠামোগত প্রক্রিয়া, যার মাধ্যমে সংগঠনের বিভিন্ন কাজ বা কার্যাবলী নির্দিষ্ট নির্দিষ্ট ভাগে ভাগ করে দেওয়া হয়, যেন প্রতিটি বিভাগ তার নির্দিষ্ট দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে পারে। তাহলে বিভাগীয়করণ বলতে বোঝানো হচ্ছে প্রতিষ্ঠানের মোট কাজটাকে ভেঙে ভেঙে ছোট ছোট লটে কি করা, ভাগ করা, এবং সেই কাজগুলো বিভিন্ন বিভাগকে দিয়ে দেয়া, যাতে প্রতিটা বিভাগ জানে যে এই কাজটা হচ্ছে তার অধীনস্থ এবং তাকে কি করতে হবে, যে এটা সম্পাদন করতে হবে। আরও যদি বিস্তারিত যায়, আমরা দেখছি বিভাগীয়করণ হলো একটি সংগঠনকে কাজের প্রকৃতি, কার্যক্রম, অঞ্চল বা পণ্যের ভিত্তিতে বিভিন্ন বিভাগে ভাগ করার প্রক্রিয়া। অর্থাৎ একটি সংগঠনকে কাজের প্রকৃতি, কার্যক্রম, অঞ্চল বা পণ্যের ভিত্তিতে বিভিন্ন বিভাগে ভাগ করার প্রক্রিয়া, যাতে করে ব্যবস্থাপনা সহজ হয় এবং কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আমরা যদি একটা উদাহরণ দিয়ে যদি দেখি, ধরুন একটি কোম্পানি মোবাইল ফোন তৈরি করে, আবার টিভি এবং ল্যাপটপও তৈরি করে। এই 3টি পণ্যের জন্য যদি আলাদা আলাদা 3টি বিভাগ গঠন করা হয়, তাহলে কেমন হয়? যেমন মোবাইলের জন্য মোবাইল ডিভিশন, টিভির জন্য টিভি ডিভিশন, ল্যাপটপের জন্য ল্যাপটপ ডিভিশন। তাহলে 3টা বিভাগ হয়ে গেল আলাদা। তবে এটিকে বলা হয় প্রোডাক্ট বেসড ডিপার্টমেন্টেশন, মানে তখন এটাকে বলা হবে প্রোডাক্ট বেসড। তার মানে তিন ধরনের যেহেতু প্রোডাক্ট তৈরি করে, 3টা প্রোডাক্টের জন্য 3টা ডিভিশন, মোবাইলের জন্য একটা, টিভির জন্য একটা, ল্যাপটপের জন্য একটা। এতে প্রতিটি বিভাগ নিজস্ব উৎপাদন, বিক্রয়, বিপণন ও সেবার কাজ আলাদা আলাদাভাবে কি করে পরিচালনা করতে পারে, ফলে কাজের গতি ও দক্ষতা বাড়ে। তার মানে আমরা শেষে বলতে পারি বিভাগীয়করণ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা কাজকে সহজ করে, দায় দায়িত্ব নির্ধারণ করে এবং বৃহৎ প্রতিষ্ঠানে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করে। এবার আমরা যাচ্ছি ইম্পর্টেন্স অফ ডিপার্টমেন্টেশন, অর্থাৎ বিভাগীয়করণের গুরুত্ব। বিভাগীয়করণের গুরুত্ব যদি আমরা দেখি, এই একটা প্রতিষ্ঠানে কেন বিভাগীয়করণ করবে, একসাথে থাকলে সব
অসুবিধা কি না। এখন আসলে যে কোথাও কিন্তু একসাথে থাকে না, প্রতিটা আপনি হাসপাতালে দেখেন, আপনি কলেজে দেখেন, ইউনিভার্সিটিতে দেখেন, সব কিছু কিন্তু বিশেষায়নের ভিত্তিতে কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট। ঠিক তেমনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আলাদা আলাদা, এটা আমাদের ইলেকট্রনিক্স বিভাগ, এটা আমাদের হচ্ছে ফার্নিচার বিভাগ, এটা আমাদের আহ, আপনার ইলেকট্রনিক, বা এটা ইলেকট্রিক, এটা কম্পিউটার, এটা ল্যাপটপ, এরকম বিভিন্ন কিন্তু যে কি ডিভিশন আলাদা আলাদা করে ফেলা হচ্ছে। কেন করে ফেলা হচ্ছে? কারণ বড় যে কাজ, এ বড় লট একসাথে করলে সেখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু যদি ছোট ছোট লটে ভাগ করে বিভিন্ন বিভাগের জন্য আলাদা যদি কর্মী বাহিনী তৈরি করে দেওয়া হয়, তাদের জন্য যদি নতুন সাংগঠনিক কাঠামো যদি তৈরি করে দেওয়া হয়, তাহলে তারা অনেক সুন্দরভাবে এবং সুষ্ঠু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং কার্যকরভাবে সেই কাজটা সম্পাদন করতে পারে। তাহলে আমরা এখন দেখি যে বিভাগীয়করণ করলে কি সুবিধা, বিভাগীয়করণের গুরুত্ব। আমরা দেখছি 1 নম্বরে বলছে দক্ষতা ও বিশেষায়ন বৃদ্ধি, অর্থাৎ ইনক্রিজ ইন ইফিসিয়েন্সি অ্যান্ড স্পেশালাইজেশন। কি বলছে এটা? প্রতিটি বিভাগ নির্দিষ্ট কাজ নিয়ে তখন কাজ করে, ফলে সেই বিভাগের কর্মীরা অভিজ্ঞ ও দক্ষ হয়ে ওঠে। তার মানে আমি যদি কন্টিনিউয়াস, যেমন আমি ব্যবস্থাপনা বিভাগে আছি, যেহেতু আমি ব্যবস্থাপনা নিয়ে প্রতিনিয়ত পড়াশোনা করি এবং এটার উপরে ক্লাস করি, আবার খাতা কাটি, আবার প্রশ্ন করি, যা যা করি সব ব্যবস্থাপনা রিলেটেড, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু যে আমি কি হচ্ছি, অভিজ্ঞ হয়ে উঠছি। যদি এমন হতো যে না, আমাকে কখনো কখনো দেখা যায় যে অ্যাকাউন্টিংয়ের ক্লাস নিতে হয়, কখনো কখনো বাংলা যেতে হয়, সমাজবিজ্ঞানে যেতে হয়, রাষ্ট্রবিজ্ঞান যেতে হয়, তাহলে দেখা যাবে যে আমি সব কাজই করছি একজন ব্যক্তি, কিন্তু কোনো কাজেই কিন্তু কি বিশেষজ্ঞ হয়ে উঠছি না। সেজন্য বলছে বিভাগীয়করণে 1 নাম্বার যে গুরুত্ব, সেটা হচ্ছে দক্ষতা ও বিশেষায়ন বৃদ্ধি পায়, অর্থাৎ ফলে সে বিভাগের কর্মীরা অভিজ্ঞ ও দক্ষ হয়ে ওঠে। এর ফলে বিশেষায়নের মাধ্যমে উৎপাদনশীলতা ও কাজের মান বৃদ্ধি পায়। এই দক্ষতা পুরো প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখে। দ্বিতীয়ত হচ্ছে যে দায় দায়িত্ব নির্ধারণ, অর্থাৎ ক্লিয়ার ডেফিনিশন অফ রেসপন্সিবিলিটি। বিভাগীয়করণটা যদি না করলে তাহলে কিন্তু হচ্ছে যে যে কোনো একটা কাজের জন্য কিন্তু দায় এড়ানোর সুযোগ থাকে। কিন্তু বিভাগীয়করণ করে যদি ছোট ছোট বিভাগে যদি ভাগ করা যায়, তাহলে প্রতিটা কাজ কিন্তু কি সুনির্দিষ্ট ব্যক্তির এগেনস্টে কিন্তু কি থাকে, অ্যাসাইন থাকে, সেহেতু তাদের পক্ষে এটা কি দায় দায়িত্ব এড়াতে পারে না। দেখি আমরা কি বলছে, অর্থাৎ বিভাগ ভিত্তিক কাজ ভাগ হলে প্রত্যেক বিভাগ জানে তাদের দায়িত্ব কি, যে কারণে কাজের মধ্যে দ্বন্দ্ব বা দায়িত্বের গড়মিল কম হয়, এর ফলে জবাবদিহিতা নিশ্চিত হয়। 3 নাম্বার যদি আমরা দেখি, এটা বলছে তত্ত্বাবধান সহজ, অর্থাৎ ফেসিলিটেট সুপারভিশন অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ বিভাগ ভিত্তিক আলাদা ব্যবস্থাপক থাকায় তারা সহজেই নিজের বিভাগের কাজ তদারকি করতে পারেন। এতে নিয়ন্ত্রণ কার্যকর হয় এবং ত্রুটি দ্রুত শনাক্ত করা যায়, পরিচালনার সময় ও শ্রম সাশ্রয় হয়। 4, সিদ্ধান্ত গ্রহণ সহজতর হয়। প্রতিটি বিভাগে নিজস্ব ব্যবস্থাপক থাকায় দ্রুত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। তাদের কাজের অভিজ্ঞতা নির্ভর করে সিদ্ধান্ত আরও কার্যকর হয়, এতে কাজের গতি বাড়ে। খেয়াল করে দেখেন যে বিভাগটা যদি খুব বড় হয়, তখন কিন্তু কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জনের ইনভলভমেন্ট থাকতে পারে। আর বিভাগীয়করণের মাধ্যমে যদি সেটাকে ছোট ছোট যদি অংশে ভাগ করা হয় মূল সংগঠনকে, তাহলে এখানে কিন্তু কি ডিসিশন মেকিংটা অনেক সহজ হয় এবং সেটা দ্রুত হয়। প্রম্পট। 5, কর্মী পরিচালনায় সুবিধা, বেটার এমপ্লয়ি ম্যানেজমেন্ট। এটা কি বলছে? অর্থাৎ বিভাগ ভিত্তিক কর্মীদের জন্য প্রশিক্ষণ, উন্নয়ন ও মূল্যায়ন সহজ হয়। এতে কর্মীদের পেশাগত উন্নয়ন ঘটে, মানব সম্পদ ব্যবস্থাপনা এর কার্যকারিতা বৃদ্ধি পায়। 6 নাম্বার হচ্ছে প্রসারণ ও বিকাশের সুযোগ, স্কোপ ফর এক্সপানশন অ্যান্ড গ্রোথ। কি বলছেন এখানে? প্রতিষ্ঠান বড় হলে নতুন বিভাগ যোগ করা যায়, এতে প্রতিষ্ঠান বৃদ্ধি পেলেও কাঠামো নিয়ন্ত্রণ অটুট থাকে, বড় পরিসরে কার্যক্রম পরিচালনা সহজ হয়। কারণ আপনি বিভাগীয়করণের সুযোগটা থাকা মানে হচ্ছে আপনি নতুন ডিপার্টমেন্ট খুলছেন, কোনো সমস্যা নাই। তাহলে ওই ডিপার্টমেন্টের জন্য তো আপনার কিন্তু সাংগঠনিক কাঠামো, অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিন্তু কি আগের মতোই কিন্তু যা আছে। তাহলে যত বিভাগে খোলেন কিন্তু আপনি কি সুনির্দিষ্টভাবে সেটার উপরে কিন্তু কি কন্ট্রোল করতে পারছেন। লক্ষ্য অর্জনের সহজ, হেল্পস ইন অ্যাচিভিং অর্গানাইজেশনাল গোল। প্রতিটি বিভাগ নির্ধারিত লক্ষ্য পূরণের জন্য কাজ করে, সব বিভাগের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য অর্জিত হয়, এতে কৌশলগত পরিচালনায় সহায়তা করে। 8, গ্রাহক সেবা উন্নত হয়। তাহলে বিভাগীয়করণের ফলে বলা হচ্ছে গ্রাহক সেবা উন্নত হয়। আমরা দেখি কিভাবে, যদি গ্রাহক ভিত্তিক বিভাগ গঠন করা হয়, অর্থাৎ গ্রাহকদের জন্য কাস্টমার একটা ডিপার্টমেন্ট যদি থাকে, তাহলে নির্দিষ্ট গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যায়, এতে গ্রাহকের সন্তুষ্টি বাড়ে, বাজারের প্রতিযোগিতা প্রতিষ্ঠান এগিয়ে থাকে। গ্রাহক ভিত্তিক কিন্তু
আপনি যদি আড়ঙে যদি যান, সেখানে ডিপার্টমেন্টগুলো কিন্তু দেখবেন যে এটা হচ্ছে লেডিস ওয়্যার, এটা হচ্ছে মেন্স ওয়্যার, এটা হচ্ছে কিডস ওয়্যার। তার মানে গ্রাহক কি তিন ধরনের, অর্থাৎ বাচ্চা, অথবা হচ্ছে মহিলা, অথবা হচ্ছে যে এটা আবার অন্য অন্য আপনার আছে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এটা যদি করা হয়, এরকম বিভাগীয়করণ যদি করা হয়, তাহলে কিন্তু যে কি প্রতিষ্ঠানে গ্রাহকদেরকে আরো সুন্দর এবং সুষ্ঠু কার্যকরভাবে কিন্তু যে কি সেবা দেওয়া সম্ভব। এখন এই বিভাগীয়করণের তো অনেকগুলো রূপ আছে। এর মধ্যে একটা হচ্ছে কার্যভিত্তিক, অর্থাৎ ডিপার্টমেন্টেশন বাই ফাংশনস, কাজের ভিত্তিতে বিভাগীয়করণ। আমরা এখন এটার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস পড়ব। আগে দেখি কার্যভিত্তিক বিভাগীয়করণ কি। কার্যভিত্তিক বিভাগীয়করণ বলতে বোঝায় প্রতিষ্ঠানের কাজ বা কার্যাবলী প্রকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগে ভাগ করা, যেমন প্রতিষ্ঠানের উৎপাদন, বিপণন, অর্থ, মানব সম্পদ ইত্যাদি। তার মানে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ আছে। কি কাজ আছে? উৎপাদনের কাজ আছে, বিপণনের কাজ আছে, ক্রয়ের কাজ আছে, ফাইন্যান্সের কাজ আছে, আবার এইচআর এর কাজ আছে, মানে হিউম্যান রিসোর্স। তাহলে আপনি যদি এই পুরো প্রতিষ্ঠানের কাজটাকে কাজের ভিত্তিতে যদি 5 ভাগে ভাগ করে 5টা বিভাগ করেন, প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদাভাবে অর্গানোগ্রাম তৈরি করবেন, সেখানে প্রত্যেকটারই কিন্তু একজন হেড থাকবেন, অর্থাৎ যাকে আমরা ম্যানেজার বলবো। তার অধীনে অন্যান্য সাবঅর্ডিনেট হিসেবে কিন্তু আরো কর্মকর্তারা থাকবেন। অর্থাৎ প্রতিটি বিভাগ নির্দিষ্ট ফাংশন বা কার্য সম্পাদনের জন্য গঠিত হয় এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হয়। এই জন্য এই ধরনের বিভাগীয় কাজের ভিত্তিতে ভাগ করা হয় বলে এই ধরনের ডিপার্টমেন্টেশনকে বলা হচ্ছে ডিপার্টমেন্টেশন বাই ফাংশনস। আমরা দেখি কার্যভিত্তিক বিভাগীয়করণের সুবিধা কি, অ্যাডভান্টেজেস। 1, বিশেষায়ন ও দক্ষতা। তাইলে বলা হচ্ছে প্রতিটি বিভাগ নির্দিষ্ট কাজের উপর ফোকাস করে, ফলে দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাগত মান উন্নত হয়। বিশেষায়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ে। অর্থাৎ মার্কেটিংয়ে যিনি মনে করেন যে আপনার অভিজ্ঞ, মার্কেটিংয়ে অনার্স মাস্টার্স করে এসেছেন যিনি, বা বিবিএমবি করে এসেছেন যিনি, উনাকে মার্কেটিং অর্থাৎ বিপণন বিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে বা বিক্রয় বিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে, অথবা হিউম্যান রিসোর্স, মানব সম্পদের উপরে যিনি ডিগ্রি নিয়ে এসেছেন তাকে মানব সম্পদ বিভাগের কি প্রদান করে দেওয়া হচ্ছে। তাহলে এতে কি হচ্ছে, বিশেষায়ন ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। 2, স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রত্যেক বিভাগের নিজস্ব লক্ষ্য ও কাজ থাকে, দায়িত্ব নির্দিষ্ট থাকায় জবাবদিহিতা নিশ্চিত হয়, দায়িত্বের গড়মিলও কমে যায়। 3 আছে নিয়ন্ত্রণ সহজ। একটি ব্যবস্থাপক তার নির্দিষ্ট ফাংশনের উপর নিয়ন্ত্রণ করে, এতে তদারকি কার্যকর হয়ে ভুল দ্রুত ধরা যায়। উৎপাদন ও মান নিয়ন্ত্রণও কি হয়, এখানে সহজ হয়। এরপরে আছে 4 নম্বরে আছে প্রশিক্ষণ ও উন্নয়ন সহজ, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। কিভাবে? একই ধরনের কাজ থাকা বিভাগভিত্তিক প্রশিক্ষণ দেওয়া সহজ হয়, কর্মীদের দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখে, অর্থাৎ প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। তার মানে উৎপাদন সংক্রান্ত কাজে যেহেতু এরা সবসময় নিয়োজিত, এরা কখনোই কিন্তু বিপণনের কাজে যায় না, যেহেতু একই কাজ বারবার করার কারণে তাদের দক্ষতা বৃদ্ধি পায়, এবং এছাড়া তাদেরকে এই সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, ফলে তাদের কিন্তু ডেভেলপমেন্ট হয়। আর তাদের ডেভেলপমেন্ট হয় মানে হচ্ছে দক্ষতা বৃদ্ধি পায়, এবং এতে তাদের উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। প্রতিটি বিভাগের ব্যবস্থাপক দ্রুত বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন, কারণ তারা সেই ফাংশনের বিশেষজ্ঞ হন। এর ফলে কাজের গতি ও গুণগত মান বাড়ে। যার যত সুবিধা তার তত অসুবিধাও আছে। হ্যাঁ, অর্থাৎ কার্যভিত্তিক বিভাগীয়করণের অসুবিধা কি আমরা দেখি একটু। 1, সমন্বয়ের ঘাটতি। বলা হচ্ছে যে এখানে সমন্বয়ে কিছুটা সমস্যা তৈরি করে। তাহলে সমন্বয়ের সমস্যাটা কি? অর্থাৎ বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ দুর্বল হতে পারে, যার ফলে ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, পরিষেবা বা উৎপাদনে বিঘ্ন করতে পারে। যেহেতু বিভিন্ন ডিপার্টমেন্টে যার যার রাজ্যে সেই কিন্তু রাজা, কয় না আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। তাইলে ক্রয় বিভাগের ওইখানে উনারা রাজা, বিক্রয় বিভাগে উনারা রাজা, কিন্তু কিছু ক্ষেত্রে তো আসলে প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করতে হয়, কিন্তু তাদের মধ্যে যদি আন্তরিকতা না থাকে, তাহলে এরকম বিভাগীয়করণ হয়ে গেলে কিন্তু কি হতে পারে, যে আপনার সমন্বয়ে বিঘ্ন করতে পারে। বিভাগীয় স্বার্থের সংঘাত। প্রতিটি বিভাগ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, ফলে অন্য বিভাগের সাথে সহযোগিতা কমে যায়, সার্বিক লক্ষ্য অর্জনের সমস্যা হয়। মানে বিভিন্ন বিভাগের মধ্যে একটা মনে করেন যে যে অদৃশ্য একটা কিন্তু যে কি চলে, প্রতিযোগিতা চলে। তো প্রতিযোগিতার কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের সংঘাত তৈরি হয়, যেটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। 3, সীমিত দৃষ্টিভঙ্গি।
কর্মীরা শুধুমাত্র নিজেদের ফাংশন নিয়ে ব্যস্ত থাকে, প্রতিষ্ঠানের বৃহৎ লক্ষ্য বা দৃষ্টিভঙ্গি থেকে বিচ্যুত হয়, এর ফলে উদ্ভাবনী চিন্তা ব্যাহত হয়। 4. শীর্ষ ব্যবস্থাপকের উপর চাপ। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের দায়িত্ব শীর্ষ ব্যবস্থাপককে নিতে হয়, ফলে তারা অতিরিক্ত চাপের মুখে পড়ে, নীতি নির্ধারণেও বিলম্ব হতে পারে। 5. পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে অসুবিধা হয়, ইনফ্লেক্সিবিলিটি টু চেঞ্জ, অর্থাৎ প্রতিটি বিভাগ তাদের নির্দিষ্ট কাঠামোতে কাজ করে, নতুন প্রযুক্তি বা পরিবর্তনে মানিয়ে নিতে দেরি হয়, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই কারণে আর কি, অর্থাৎ এক এক বিভাগে দেখা গেল যে একটা নতুন প্রযুক্তি আসলো, আরেকটা বিভাগ দেখা গেল যে এটা বুঝে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু যে একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তাহলে কার্যভিত্তিক বিভাগীয়করণের কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা একটু দেখে নিলাম। এবার হচ্ছে টেরিটোরিয়াল অবলিক জিওগ্রাফিক্যাল ডিপার্টমেন্টেশন, যাকে বলা হচ্ছে অঞ্চলভিত্তিক বিভাগীয়করণ বা ভৌগোলিক বিভাগীয়করণ। তাহলে বিভাগীয়করণ হতে হয়। আপনি দেখবেন যে আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কোথায়, আপনার জবটা কি, প্রাণ আরে ফেলে উনি বলে যে আমি টেরিটরি ম্যানেজার, ঠিক আছে। তাহলে কেউ বলে যে আমি জোনাল ম্যানেজার, কেউ বলে যে আমি এরিয়া ম্যানেজার। এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এ দিয়ে বোঝানো হচ্ছে তাদের বাজারটাকে তারা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জোন অথবা বিভিন্ন এলাকায় কিন্তু ভাগ করে ফেলছে। কেন? নিশ্চয়ই এর একটা কি আছে, সুবিধা আছে। এত বড় বাজারকে একসাথে হোলিস্টিক ওয়েতে আসলে যে কি করা, কন্ট্রোল করাটা অনেক সময় টাফ হয়ে যায়। সেই জন্য কি করা হচ্ছে, ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করা হয়েছে, এটাকে টেরিটরি বলা হয়। তাহলে দেখা যাচ্ছে এই অঞ্চলভিত্তিক বিভাগীয়করণ কি? অঞ্চলভিত্তিক বিভাগীয়করণ বলতে বোঝায় প্রতিষ্ঠানকে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল, এলাকা বা অঞ্চল অনুসারে ভাগ করে পরিচালনা করে। যেমন উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল। যেমন বাংলাদেশ রেলওয়ের একটা হচ্ছে পূর্বাঞ্চল আর একটা হচ্ছে আপনার পশ্চিমাঞ্চল, ঠিক আছে। পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চলে হচ্ছে ব্রডগেজ আর পূর্বাঞ্চলে হচ্ছে আমাদের মিটার গেজ। তাহলে আচ্ছা, দেখা যাচ্ছে যে ভাগ করা হয়, অর্থাৎ প্রতিটি অঞ্চলের নিজস্ব ব্যবস্থাপনা পরিচালিত। প্রতিটি অঞ্চলের জন্য আবার কিন্তু কি আছে, জিএম, এমডি, ডিজিএম অথবা ম্যানেজার অথবা সুপারভাইজার, আলাদা আলাদা কিন্তু কি সাংগঠনিক কাঠামো আছে। তবে এটা করা হয় কিন্তু যে কেন, এটা নিশ্চয় কোনো কারণ আছে, আমরা একটু দেখছি। অঞ্চল ভিত্তিক বিভাগীয়করণের সুবিধাটা কি আমরা একটু দেখি। কেন অঞ্চলের ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানকে বিভাগীয়করণ করা হয়, মানে বিভক্ত করা হয় কেন, আমরা দেখি। এক, স্থানীয় চাহিদার প্রতি দ্রুত সাড়া, অর্থাৎ কুইক রেসপন্স টু লোকাল নিডস। প্রতিটি অঞ্চলের নিজস্ব চাহিদা ও সংস্কৃতি থাকে। এই পদ্ধতিতে অঞ্চলভিত্তিক চাহিদা দ্রুত পূরণ সম্ভব হয়, গ্রাহক সন্তুষ্টি বাড়ে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলের তো চাহিদা আলাদা আলাদা। যদি এটা পুরো বাজারটা, পুরো বাংলাদেশ যদি একসাথে থাকে, তাহলে একসাথে সব জায়গায় কিন্তু কি মাল পৌঁছানো কঠিন। যদি এটাকে আপনি বিভাগীয় 10টা বিভাগে ভাগ করেন অথবা 20টা অঞ্চলে যদি আপনি ভাগ করেন, তাহলে হচ্ছে কি প্রতিটা অঞ্চলকে সেবা দিবে। তাহলে এক জায়গা থেকে, সেন্ট্রাল থেকে সব জায়গায় সেবা দিবে না, বরং হচ্ছে 20টা জায়গায় হচ্ছে এখন সেন্ট্রাল, 20টা জায়গা থেকে 20টা অঞ্চলকে কি করবে, সেবা দিবে। এতে সুবিধা। 2, দক্ষ তদারকি ও ব্যবস্থাপনা। অঞ্চলভিত্তিক ম্যানেজার থাকায় তদারকি সহজ হয়, লোকাল সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয়, ব্যবস্থাপনাও এই ক্ষেত্রে কার্যকর হয়। আসে সিদ্ধান্ত গ্রহণের দ্রুততা। স্থানীয় ম্যানেজার সরাসরি সিদ্ধান্ত নিতে পারেন, প্রধান কার্যালয়ের অনুমতির অপেক্ষা করতে হয় না। ফলে কি হয়, ব্যবসার গতি বৃদ্ধি পায়। প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়ন। অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনায় নতুন ম্যানেজারদের নেতৃত্বের সুযোগ মেলে, ভবিষ্যতের জন্য নেতৃত্ব গড়ে ওঠে, ম্যানেজারদের আত্মবিশ্বাসও বাড়ে। 5, ব্যবসা সম্প্রসারণ সহজ। নতুন অঞ্চলে ব্যবসা সম্প্রসারণ সহজ হয়, প্রতিটি অঞ্চলে একটি স্বতন্ত্র ইউনিট হিসেবে কাজ করে এবং ব্যবসাও এখানে কি দ্রুত বিস্তৃত হয়। এবার আমরা দেখি অঞ্চলভিত্তিক বিভাগীয়করণের কিছু অসুবিধা আছে। যথারীতি আমরা বলছি যার যত সুবিধা তার তত অসুবিধাও আছে। আমরা একটু দেখি। ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধি, তার মানে আগে তো একজন জিএম চালাতো, এখন তো রেলওয়েকে আপনি পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল 2টা ভাগে ভাগ করলেন, এখন 2টা জিএম, 4টা ডিজিএম, 8টা এরকম মনে করেন যে কি পরিচালক লাগবে। তাহলে ডাবল মনে করেন যে আপনার লোকবল দরকার, যার কারণে কি হলো, ব্যয় বৃদ্ধি হলো। অর্থাৎ প্রতিটি অঞ্চলে অফিস স্টাফ, অর্থাৎ আবার নতুন অফিস স্থাপন করতে হয়, অফিস স্টাফ ও সুবিধা প্রয়োজন হয়, ফলে খরচ বেড়ে যায়, মুনাফাও কি হতে পারে, কমে যেতে পারে। 2, সমন্বয়ের অভাব। বিভিন্ন অঞ্চলের কার্যক্রম সমন্বয় করতে সমস্যা হয়, বিভাগগুলোর মধ্যে যোগাযোগ দুর্বল হতে পারে, একই প্রতিষ্ঠানের মাঝে বিভক্তি দেখা দেয়।
তিন, নীতিমালার ভিন্নতা। বলছে পলিসি ইনকনসিস্টেন্সি, প্রতিটি অঞ্চল নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয়, ফলে নীতিমালা ভিন্নতা দেখা যায়। প্রতিষ্ঠানের সামগ্রিক দৃষ্টিভঙ্গিও কি হয়, বিঘ্নিত হয়। চার, কর্মী দক্ষতা অসমতা, সব অঞ্চলে সমান দক্ষ কর্মী পাওয়া যায় না, কিছু অঞ্চলে দক্ষতার ঘাটতি থাকে, কাজের মানে তারতম্য ঘটে। পাঁচ, শীর্ষ ব্যবস্থাপনার দূরত্ব, অঞ্চলভিত্তিক ইউনিটগুলো প্রধান কার্যালয় থেকে দূরে থাকে, ফলে শীর্ষ ব্যবস্থাপনার তদারকিতে এখানে সমস্যা হয়, এতে কর্মদক্ষতা কি কমে যেতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অঞ্চলভিত্তিক বিভাগীয়করণে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এই জায়গাগুলো আপনার সুবিধাগুলো অসুবিধাগুলো এগুলো মনে রাখার চেষ্টা করবেন। কেন সুবিধা, সুবিধা হলে কেন সুবিধা, অসুবিধা হলে কেন অসুবিধা, এবং এগুলো থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে। আসলে আমরা দেখি অথরিটি, কর্তৃত্ব। কি কর্তৃত্ব, কর্তৃত্বটা আসলে যে কি আমরা একটু দেখি। কর্তৃত্ব হচ্ছে ক্ষমতা, কর্তৃত্ব হচ্ছে ক্ষমতা। অর্থাৎ আমার যদি কর্তৃত্ব না থাকে, আমি কিন্তু আমার অফিসের স্টাফদেরকে কি করতে পারবো না, তাদেরকে দিয়ে কাজ আদায় করতে পারবো না। অর্থাৎ আমার তাদের উপরে আমার আইনানুগ কর্তৃত্ব অর্থাৎ ক্ষমতা আছে দেখে তারা কিন্তু কি করে, যে আমার কথা শোনে। তাহলে আমরা একটু দেখি কর্তৃত্ব কি। কর্তৃত্ব হলো অধীনস্থ কর্মীদের নির্দিষ্ট কাজ সম্পাদনের নির্দেশ দেওয়ার আইনগত বা বৈধ ক্ষমতা। আমার অধীনস্থ যে সকল ব্যক্তি আছে, কর্মী আছে, তাদেরকে কাজ সম্পাদন করার নির্দেশ দানের আইনগত বা বৈধ ক্ষমতাটাই হচ্ছে কি কর্তৃত্ব বা অথরিটি। এটি এমন একটি ক্ষমতা যার মাধ্যমে একজন ব্যবস্থাপক তার অধীনস্থদের কার্য সম্পাদনের জন্য নির্দেশ, আদেশ বা নীতিমালা প্রয়োগ করতে পারেন। কর্তৃত্ব সংগঠনের কাঠামো অনুযায়ী উপরের দিক থেকে নিচের দিকে অর্পণ করা হয়। কর্তৃত্ব সাধারণত উপরের থেকে নিচের দিকে আসে, আর দায়িত্ব নিচের থেকে উপরের দিকে আসে। যেমন আমি আমার কাজ সম্পাদনের করাটা, এটা হলো আমার একটা দায়িত্ব, এটার জন্য আমি জবাবদিহি করব আমার বসের কাছে। ঠিক আছে, তার মানে দায়িত্ব হচ্ছে নিচের থেকে উপরের দিকে যায়। আর কর্তৃত্ব, কর্তৃত্ব হচ্ছে যে কি আমার বস আমাকে দমকাবে, আমি কি করব, আমার অধীনস্থকে দমকাবে কাজটা সম্পাদন করার জন্য, নির্দিষ্ট সময় করানোর জন্য। তাহলে দেখা যাচ্ছে কর্তৃত্ব উপরের থেকে নিচের দিকে যায়, আর দায়িত্ব নিচের থেকে উপরের দিকে যায়। এগুলো মনে রাখবেন, ছোটখাটো বিষয়, কিন্তু এগুলোই হচ্ছে হাইড অ্যান্ড সিক খেলার জায়গা। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয় অনেক বেশি। তাহলে কর্তৃত্বের প্রবাহ হচ্ছে যে নিম্নগামী, আর দায়িত্বের প্রবাহ হচ্ছে ঊর্ধ্বগামী, মনে রাখি আমরা। উদাহরণ হচ্ছে একজন ম্যানেজার তার অধীনস্থ কর্মীকে নির্দিষ্ট একটি রিপোর্ট সময়মতো জমা দিতে বললে তা তার কর্তৃত্ব প্রয়োগের একটি দৃষ্টান্ত। অর্থাৎ ম্যানেজার তার অধীনস্থ কর্মীকে বলে যে এই আজকে বিকাল 3টার মধ্যে এই রিপোর্টটা তৈরি করে আমাকে দাও। তাহলে কিন্তু ওই ব্যক্তি কিন্তু যে কি তার কথাটা তামিল করে। কেন করে? সে জানে যে ওকে আদেশ দেওয়ার ক্ষমতা কি আছে, ওর বসের আছে। সেই জন্যই কিন্তু, যদি আইনানুগ ক্ষমতা না থাকতো তাহলে কিন্তু হতো না। এখন যদি বলে যে তুমি যাও বাজারে যাও, আমার বাসার জন্য একটা কি কাতল মাছ কিনে দিয়ে আসো, হ্যাঁ, এই কথাই কিন্তু যে আপনার কর্মী হয়তো কেউ কেউ যায়, কিন্তু কেউ যদি বলে যে স্যার আমি তো আপনার বাসার কর্মী না, আমি যাব না, তাহলে কিন্তু বসের কিছু করার নাই। কারণ হচ্ছে তাকে এই আদেশ দানের কর্তৃত্ব, ওনার এটা আইন সিদ্ধ নয়, এবং আইনগতভাবে এই কর্তৃত্ব বা এই অথরিটি তাকে কি দেয়া হয়নি। আমরা দেখি টাইপস অফ অথরিটি, কত ধরনের কর্তৃত্ব আছে, ভেরিয়াস ধরনের কর্তৃত্ব আছে। এক, আইনগত কর্তৃত্ব বা লিগ্যাল বা লেজিটিমেটেড, মানে লিজিটিমেট অথরিটি বলি আমরা, লিগিটিমেট মানে এটা বলি। এই কর্তৃত্ব প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, পদ বা দায়িত্বের মাধ্যমে অর্জিত হয়। এটি ফর্মাল এবং লিখিত নিয়মে নির্ধারিত। যেমন একজন ডিপার্টমেন্ট হেড তার দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। অর্থাৎ একজন হেড অব দি ডিপার্টমেন্ট, ওনার তো বিভাগটা চালানোর জন্য কি এটা হচ্ছে ওনার দায়িত্ব, বিভাগ এটা পরিচালনা করাটা ওনার কিন্তু দায়িত্ব। কিন্তু এই কাজটা তো উনি এককভাবে করবেন না, ওনার অধীনস্থ কিছু ব্যক্তি আছে, তাহলে এদেরকে নির্দেশ দিয়ে তাদেরকে দিয়ে কাজ আদায় করিয়ে নেওয়ার জন্য ওনার কিন্তু কি সুনির্দিষ্ট কিছু অথরিটি, কর্তৃত্ব, ক্ষমতা ওনাকে দেয়া আছে। এগুলোই হচ্ছে বলা হচ্ছে যে কি লিগ্যাল অথরিটি, মানে পদের সাথে সম্পৃক্ত। দুই হচ্ছে পুরস্কারমূলক কর্তৃত্ব, রিওয়ার্ড অথরিটি। এটি এমন এক ধরনের কর্তৃত্ব যেখানে ম্যানেজার কর্মীদের পুরস্কার প্রদানের ক্ষমতা রাখেন, যেমন ইনক্রিমেন্ট, বোনাস, পদোন্নতি ইত্যাদি। এর মাধ্যমে কর্মীদেরকে উৎসাহিত করা হয়। তিন, শাস্তিমূলক কর্তৃত্ব, কোয়ার্সিভ
অথরিটি এখানে ব্যবস্থাপক কর্মীদেরকে শাস্তি দেওয়ারও অধিকার রাখেন, যেমন তিনি ওয়ার্নিং দিতে পারেন, কাউকে বরখাস্ত করতে পারেন, কারো বেতন কাটতে পারেন, অথবা হচ্ছে কাউকে এখান থেকে ট্রান্সফার করে দিতে পারেন। এটি শৃঙ্খলা বজায় রাখতে সাধারণত কি ব্যবহৃত হয়। আচ্ছা, সরলরৈখিক কর্তৃত্ব অর্থাৎ লাইন অথরিটি। সরলরৈখিক কর্মকর্তারাই এই কর্তৃত্ব ভোগ করেন। আমরা বলছি সরলরৈখিক কর্তৃত্ব হচ্ছে সরলরৈখিক মানে রৈখিক লাইন অর্গানাইজেশন। আমরা আগের যে ক্লাসটি করেছি সেখানে লাইন অর্গানাইজেশনে যারা সরাসরি কি হন পদের সাথে সম্পৃক্ত কর্তৃত্ব ভোগ করেন তাদেরকে বলা হচ্ছে যে লাইন অফিসার, এবং তাদের কর্তৃত্ব তাকে বলা হচ্ছে লাইন অথরিটি। এটি হলো কর্তৃত্বের সবচেয়ে প্রাথমিক ও সরাসরি রূপ। সরলরৈখিক কর্তৃত্বের আদেশ উপরের স্তর থেকে নিচের স্তরে সরাসরি যায়, যেমন ম্যানেজার থেকে সহকারী ম্যানেজার, তারপরে সুপারভাইজার, তারপরে কর্মী, এভাবে যায়। তার মানে সবারই কিন্তু কিছু কিছু কি কর্তৃত্ব রয়েছে। এই ধরনের কর্তৃত্বে প্রতিটি স্তরে একজন করে ঊর্ধ্বতন থাকেন এবং কর্তৃত্বের শ্রেণী স্পষ্ট হয়। উদাহরণ, একটি ফ্যাক্টরিতে প্রোডাকশন ম্যানেজার তার অধীনস্থ সুপারভাইজারকে নির্দেশ দেন এবং সুপারভাইজার সেই নির্দেশ অনুসারে কর্মীদের কাজ বুঝিয়ে দেন। এগুলো হচ্ছে তার লাইন অথরিটি। আর ফাংশনাল অথরিটি বা কার্যিক কর্তৃত্ব কি? এটি হলো নির্দিষ্ট একটি কার্যক্ষেত্রে বিশেষ কর্তৃত্ব। এই কর্তৃত্বে কোনো কর্মী বা বিভাগ শুধুমাত্র তার নির্দিষ্ট কাজ বা বিশেষত্ব অনুযায়ী আদেশ প্রদান করতে পারে। এটি সরাসরি আদেশ নয়, বরং নির্দিষ্ট কার্য সম্পাদনে দক্ষতার উপর ভিত্তি করে পরিচালিত হয়। যেমন এইচআর বিভাগ নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে অন্য বিভাগকে নির্দেশ দিতে পারে। কার্যিক কর্তৃত্ব সাধারণত সীমিত পরিসরে প্রযোজ্য হয়। হচ্ছে স্টাফ অথরিটি। স্টাফ বলতে কিন্তু বিশেষজ্ঞ কর্মী যারা উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠানে নিয়োগ পান তাদেরকে বলা হচ্ছে যে স্টাফ। এটি হলো পরামর্শমূলক বা সহায়ক কর্তৃত্ব। স্টাফ কর্মকর্তারা সরাসরি আদেশ দেন না, তবে লাইন কর্তৃপক্ষকে তারা কি করেন? পরামর্শ দিয়ে থাকেন। এরা নীতিমালা বিশ্লেষণ, পরিকল্পনা ও প্রশিক্ষণ কাজে সাধারণত লাইন কর্মকর্তাকে কি করেন? সহায়তা করেন। উদাহরণস্বরূপ আছে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে লিগ্যাল অ্যাডভাইজার থাকে, টেকনিক্যাল কনসালটেন্ট থাকে, ফিনান্স এক্সপার্ট থাকে। এরা সবাই হচ্ছে আসলে যে স্টাফ অফিসার। অর্থাৎ স্টাফ কর্তৃত্বের মাধ্যমে সিদ্ধান্তের মান উন্নত হয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত লাইন কর্তৃপক্ষই কিন্তু কি গ্রহণ করে থাকে। এবারে আমরা দেখব যে এই কর্তৃত্বটা কি শুধুমাত্র প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে রেখে দিবে, কে এই কর্তৃত্বটা মনে করেন যে ভোগ করবে, কর্তৃত্বটা কে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, এই জায়গায় যদি আমরা দেখি এটাকে বলা হচ্ছে ডেলিগেশন অফ অথরিটি বা কর্তৃত্বার্পণ। তাহলে কর্তৃত্বার্পণ এই বিষয়টা কি বলা হয়েছে? অর্থাৎ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তার দায়িত্ব কর্তৃত্বের কিছু অংশ অধীনস্থ কর্মকর্তাকে কি করেন? অর্পণ করেন। খেয়াল করে দেখেন, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তার দায়িত্ব কর্তৃত্বের কিছু অংশ অধীনস্থ কর্মকর্তাকে অর্পণ করেন, তাকে কর্তৃত্বার্পণ বলে। এতে ঊর্ধ্বতন ব্যক্তি সম্পূর্ণ দায় থেকে অব্যাহতি পান না, তবে অধীনস্থ ব্যক্তি সে কাজটি সম্পাদনের দায়িত্ব সীমিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পান। তাহলে কর্তৃত্ব। মনে করেন যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রিন্সিপাল, তার দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের জন্য তিনি মনে করেন যে আপনার কি করতে পারেন, এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো রকম অনুমতি ছাড়াই কিন্তু কিছু কাজ করতে পারেন, যেখানে তিনি হয়তো যে 40,000 বা 49,999 টাকা পর্যন্ত কি করতে পারেন? খরচ করতে পারেন। আর 50,000 যদি ওনাকে খরচ করতে হয় তাহলে মনে করেন, এটা আমরা কথার কথা বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ মহাপরিচালকের অনুমতি লাগে। তাহলে দেখা যাচ্ছে এই 1,00,000 টাকার কোনো একটা কাজ যদি উনাকে করতে হয় তাহলে মহাপরিচালক অনুমতি লাগে। এই জায়গায় উনি সিদ্ধান্ত নিতে পারেন না, তার মানে উনার কর্তৃত্ব নাই। উনার কর্তৃত্ব হচ্ছে 50,000 পর্যন্ত, মানে যে কি করতে পারেন? উনি খরচ করতে পারেন। এমত অবস্থায় মহাপরিচালক যদি কি করেন, যদি মনে করেন যে না, বর্তমান দেশের যে অবস্থা, সুতরাং এখন থেকে হচ্ছে কি সকল উদ্যোগ করে 1,00,000 টাকা পর্যন্ত কি করতে পারবেন? নিজেরাই কি নিজেদের মতো করে কি খরচ করতে পারবেন। তা অর্থাৎ এই ক্ষেত্রে তার কোনো অনুমতি লাগবে না। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কি এটা কি হয়ে গেল? উনার নিজস্ব কর্তৃত্ব থেকে কি একটা অংশ কি করছে, তার অধীনস্থ একজন প্রফেসরকে উনি দিয়ে দিলেন। এটা হচ্ছে কর্তৃত্বার্পণ।
কর্তৃত্বার্পণের মূল উপাদান হচ্ছে যে কিছু কাজ অর্পণ, যেমন অ্যাসাইনমেন্ট অফ টাস্ক, অধীনস্থকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া। কর্তৃত্ব প্রদান, গ্রান্টিং অথরিটি, অর্থাৎ সেই কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া। 3, জবাবদিহিতা নির্ধারণ, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি, অধীনস্থকে কাজের ফলাফলের জন্য জবাবদিহির আওতায় আনা। উদাহরণস্বরূপ যদি আমরা একটু দেখি, একজন অফিস ম্যানেজার তার সহকারী ম্যানেজারকে বার্ষিক রিপোর্ট তৈরির দায়িত্ব দেন। তিনি সেই রিপোর্ট প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং একটি খসড়া প্রস্তুত করার কর্তৃত্বও কিন্তু তাকে দেন। এই ক্ষেত্রে রিপোর্ট সঠিকভাবে তৈরি হলো কিনা তা দেখার দায়িত্ব সহকারী ম্যানেজারের হলেও চূড়ান্ত দায় থাকবে কিন্তু মূল ম্যানেজারের উপর। সুতরাং আমরা বলতে পারি কর্তৃত্বার্পণ হলো দক্ষ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কাজের ভার ভাগ করে নেয়, অধীনস্থদের সক্ষমতা বাড়ায় এবং ব্যবস্থাপনার কার্যকারিতা নিশ্চিত করে। তবে কর্তৃত্ব দিলেও জবাবদিহি কিন্তু ঠিক রাখাটা আবশ্যক। আমরা বুঝলাম যে এটা কর্তৃত্বার্পণ। এখন যদি বলি আমরা কর্তৃত্বার্পণের পদক্ষেপগুলো কি, স্টেপসগুলো কি, কিভাবে আপনি কর্তৃত্বতা অর্পণ করবেন অধীনস্থর কাছে। 1 নম্বর হচ্ছে দায়িত্ব অর্পণ, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অফ ডিউটিস। আগে দায়িত্বটা তাকে দিতে হবে। অর্থাৎ প্রথম ধাপে ঊর্ধ্বতন ব্যক্তি অধীনস্থকে একটি নির্দিষ্ট কাজ বা দায়িত্ব প্রদান করেন। এটি পরিষ্কারভাবে সংজ্ঞায়িত হওয়া উচিত যেন কোনো বিভ্রান্তি না থাকে। অর্থাৎ একটা দায়িত্ব দিলেন, মনে রাখতে হবে দায়িত্বের সাথে কিছু কর্তৃত্ব থাকে। ঠিক আছে, দায়িত্বের সাথে কিছু কর্তৃত্ব থাকে। 2, কর্তৃত্ব প্রদান। যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা কর্তৃত্ব প্রদান করা হয়। এই ক্ষমতা ছাড়া কাজটি কার্যকরভাবে কি করা যায় না, সম্পাদন করা সম্ভব নয়। কারণ হচ্ছে যখন একজন প্রফেসরকে নিয়োগ দেওয়া হলো যে প্রফেসর মিস্টার এক্স এবং অধ্যক্ষ উনি হচ্ছেন যে কি অমুক কলেজ, তার মানে হচ্ছে উনি অমুক কলেজে জয়েন করার সাথে সাথে কিন্তু যে কি এটা হলো ওনার দায়িত্ব অধ্যক্ষ হিসেবে চালানো। কিন্তু এটা চালানোর জন্য অটোমেটিক্যালি উনি কিছু ক্ষমতা পেয়ে থাকেন। সেই ক্ষমতাটা কি, যে সেখানে কিন্তু বলো না, তার মানে এইখানে যে ওনার 20-50 জন 100-150 জন যে টিচার আছে, স্টাফ আছে, উনি এদের বস হয়ে যান। এদেরকে কিন্তু উনি নির্দেশনা দিতে পারেন, এদেরকে উনি ছুটি মঞ্জুর করতে পারেন, এদেরকে উনি বেতন দিতে পারেন, প্রয়োজনে উনি শাস্তি দিতে পারেন। তার মানে এটা কিন্তু ওনার অর্ডারের মধ্যে কোথাও লেখা হয় না যে আপনি এই কাজগুলো করতে পারবেন। কিন্তু যেহেতু তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা পালনের জন্য সমপরিমাণ কর্তৃত্ব কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কি দিয়ে দেওয়া হয়েছে। 3, জবাবদিহিতা নির্ধারণ। অধীনস্থ ব্যক্তি সেই কাজের জন্য কতটুকু দায়িত্বশীল থাকবেন তা নির্ধারণ করা হয়। এতে কাজের প্রতি দায়িত্ববোধ ও দক্ষতা বাড়ে। 4, নির্দেশনা ও পর্যবেক্ষণ। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া এবং কাজ চলাকালীন পর্যবেক্ষণ করা হয়। এটি ভুল সংশোধনী ও গতি বজায় রাখতে সহায়তা করে। 5, মূল্যায়ন ও প্রতিক্রিয়া। শেষ ধাপে কাজের গুণগত মান ও ফলাফল পর্যালোচনা করে উপযুক্ত প্রতিক্রিয়া জানানো হয়। এটি ভবিষ্যৎ কর্তৃত্বার্পণের প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ করে। তাহলে স্টেপস অফ ডেলিগেশন অফ অথরিটিতে আমরা দেখতে পাচ্ছি যে কি হলো, প্রথমে দায়িত্ব অর্পণ, 2 হচ্ছে কর্তৃত্ব প্রদান, 3 হচ্ছে জবাবদিহিতা নির্ধারণ, 4 হচ্ছে নির্দেশনা ও পর্যবেক্ষণ, 5 হচ্ছে মূল্যায়ন ও প্রতিক্রিয়া। এর মাধ্যমেই কিন্তু যে কি হয়, কর্তৃত্ব অর্পণ করা হয়। এখন ইম্পর্টেন্স অফ ডেলিগেশন অফ অথরিটি। কর্তৃত্ব আপনি অর্পণ করবেন কেন? কেউ তো ক্ষমতা ছাড়তে চায় না। মনে রাখতে হবে ক্ষমতা ছাড়ার নামই হচ্ছে যে কি কর্তৃত্ব। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত সব কিছু আপনি ধরে রাখছেন কর্তৃত্বটা আপনার কাছে, কিন্তু এর থেকে কিছু অংশ ছেড়ে দিলে তার মানে কি হয়ে গেল, অধীনস্থ কাছে কর্তৃত্ব অর্পণ হলো। তাহলে এটা কি কেউ এমনি এমনি চায় না, প্রয়োজনেই কিন্তু যে ছাড়ে। এখন যদি ছাড়ার গুরুত্বটা কি, অর্থাৎ কর্তৃত্বার্পণের গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি। কর্তৃত্বার্পণের ফলে কি হয়, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কারণ আপনি যদি কাউকে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা যদি না দেন, সে তো কোনোদিন সিদ্ধান্ত নেবে না। আর যদি সিদ্ধান্ত না নেয়, না নিতে কিন্তু যে কি হয়ে যাবে, সে একদম অন্যরকম হয়ে যাবে, প্লিজ হয়ে যাবে, সে পারবে না। অর্থাৎ কাজ বিভাজনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা কৌশলগত বিষয়ে মনোযোগ দিতে পারেন, আর অধীনস্থরা নিজ নিজ দায়িত্ব পালন করে সংগঠনের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ান। 2 হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। কর্তৃত্ব নিকটস্থ পর্যায়ে অর্পণ করার ফলে সময়ক্ষেপণ কম হয়, অধীনস্থ কর্মকর্তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন, যা কাজের গতি বাড়ায়। 3, নেতৃত্ব বিকাশ।
নেতৃত্ব বিকাশ, কারণ আপনি তো নেতা তৈরি করতে হলে কি দিতে হবে, তাকে সিদ্ধান্ত গ্রহণের কিন্তু বা যে কোনো একটা কাজ সাকসেসফুল করার জন্য তাকে দায়িত্ব দিতে হবে। তো দায়িত্ব দিলে সেটা করার জন্য তাকে কিছু কিন্তু কি ক্ষমতা দিতে হবে, যেমন টাকা পয়সা খরচ করার কিন্তু ক্ষমতাও তাকে দিতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করার কি ক্ষমতা দিতে হবে। সব ক্ষেত্রে যদি সে শুধুমাত্র বসকে জিজ্ঞেস করে 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 তাহলে তো সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাবে, যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে নেতৃত্ব বিকাশ বলছে কর্তৃত্ব পেয়ে অধীনস্থরা দায়িত্ব গ্রহণে আগ্রহী হয়, এতে ভবিষ্যৎ নেতার বিকাশ ঘটে এবং পরবর্তী নেতৃত্ব তৈরিতে কি হয়, সহায়ক হয়। কাজের মান উন্নয়ন, ইমপ্রুভমেন্ট ইন ওয়ার্ক কোয়ালিটি বলা হচ্ছে যখন নির্দিষ্ট দায়িত্ব ও কর্তৃত্ব দেওয়া হয় তখন কর্মীরা আরো যত্নবান হয়, ফলে কাজের মান বৃদ্ধি পায়। কারণ হচ্ছে অধীনস্থকে আপনি যখন ক্ষমতা দিবেন তখন কিন্তু যে তার মধ্যে এক ধরনের গুড ফিলিংস আসবে এবং প্রতিষ্ঠানের প্রতি সে লয়াল হবে এবং সে নিজেকে ভ্যালুয়েবল মনে করবে। তখন সে কিন্তু কাজটা কি আগের থেকে আরো ভালোভাবে করার কিন্তু কি চেষ্টা করবে, কারণ সে এখন জানে যে এই কাজটা করার জন্য কিন্তু তার দায়িত্ব। 5, সময় ব্যবস্থাপনা, ঊর্ধ্বতনরা তাদের সময়কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা ব্যবহার করতে পারেন। দৈনন্দিন ছোটখাটো কাজ অধীনস্থদের মাধ্যমে সম্পন্ন হয়। দায়িত্ববোধ বৃদ্ধি, কর্মীরা যখন কর্তৃত্ব পায় যখন তাদের মধ্যে দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস বাড়ে, এটি তার কাজের প্রতি তাদের মনোযোগ ও আগ্রহ বাড়ায়। তার মানে হচ্ছে আপনার কাউকে যদি আপনি ক্ষমতা দেন তাহলে এটা তার মধ্যে দায়িত্ববোধ জাগায়। 7, সংগঠনের সম্প্রসারণ সহজতর হয়, বড় ও জটিল প্রতিষ্ঠানগুলোতে কাজ পরিচালনা করতে কর্তৃত্বাপন অপরিহার্য, এটি কার্যক্রমকে কেন্দ্র থেকে ছড়িয়ে পরিচালনা করতে সাহায্য করে। 8, মনোবল বৃদ্ধি, কর্মীদের উপর আস্থা দেখিয়ে দায়িত্ব ক্ষমতা অর্পণ করা হলে তারা মূল্যায়িত বোধ করে, এটি তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যোগায়। কর্তৃত্বার্পণের অসুবিধা আবার বলছে যে ডেলিগেশন অফ অথরিটির এতক্ষণ পর্যন্ত আমরা সুন্দর সুন্দর কি সুবিধাগুলো বললাম, এবার কিছু অসুবিধা আছে আমরা দেখি, সমস্যা আছে। কর্তৃত্বের অপব্যবহারের আশঙ্কা, এটা অনেক সময় বলে না বানরের গলায় মুক্তার মালা বা মুক্তার হার দিলে কি করে না, সেটা সে ভ্যালু বুঝে না। অনেক সময় হচ্ছে যদি আমি কর্তৃত্ব দেওয়ার পরে যদি সে আবার স্বৈরাচারী হয়ে ওঠে, হ্যাঁ এমনও তো হতে পারে। তো এই জন্য বলছে কর্তৃত্ব অপব্যবহারের আশঙ্কা। যে কর্মীকে কর্তৃত্ব দেওয়া হয় সে যদি তাই দায়িত্ববান না হয় তবে সে নিজের স্বার্থে বা ভুলভাবে কর্তৃত্ব প্রয়োগ করতে পারে, এতে প্রতিষ্ঠান কিন্তু কি হয়, ক্ষতিগ্রস্ত হতে পারে। 2, ভুল সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা, অভিজ্ঞতার অভাবে অধীনস্থরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে, এর ফলে কাজের গুণগত মান কমে যেতে পারে এবং আর্থিক বা সাংগঠনিক ক্ষতি হতে পারে। অর্থাৎ যাকে আমরা কর্তৃত্বতা অর্পণ করছি, ডেলিগেট করছি যার কাছে অধীনস্থ কর্মী, সে তো আগে আর কখনো কি করে নাই, ক্ষমতা প্রয়োগ করে না। যেহেতু ক্ষমতা প্রয়োগ করে নাই সেহেতু সে দেখা যাবে যে এটা যথাযথভাবে কি ব্যবহার নাও করতে পারে, তখন কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণের কি হতে পারে, সম্ভাবনা আছে। জবাবদিহিতার জটিলতা, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে কমপ্লিকেশন আছে। কাজে ভুল হলে দায় কার এই নিয়ে স্পষ্টতা তৈরি হতে পারে। অনেক সময় ঊর্ধ্বতন অধীনস্থদের মধ্যে দোষারোপের সংস্কৃতি তৈরি হয়। হ্যাঁ আমি অধীনস্থকে দিয়ে দিচ্ছি, তো আমি বলছি তোমার এটা তোমার দায়িত্ব, তোমাকে এটা করার জন্য কিন্তু কি সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি পারলা না কেন, হ্যাঁ তুমি পারলা না কেন, তার মানে ঊর্ধ্বতন কিন্তু অধস্তনের উপর দায় চাপিয়ে দিচ্ছে। আবার অধস্তনও কিন্তু যে কি ঊর্ধ্বতন, এই যে দুই পক্ষের প্রতি কিন্তু কি ব্লেম গেম খেলার কিন্তু একটা কি সংস্কৃতি তৈরি হতে পারে। আছে ল্যাক অফ কোঅর্ডিনেশন, অর্থাৎ সমন্বয়ের ঘাটতি। আমরা দেখছি বিভিন্ন পর্যায়ে কর্তৃত্ব ছড়িয়ে দিলে প্রতিটি দল একসঙ্গে কাজ করানো কঠিন হয়ে পড়ে, ফলে ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। 5, আস্থার অভাব ও দ্বিধা, অর্থাৎ কোনো ম্যানেজার অধীনস্থদের দক্ষতা নিয়ে সন্দেহ করলে কর্তৃত্ব দিতে দ্বিধা করে, এতে কার্যকর কর্তৃত্বার্পণ বাধাগ্রস্ত হয় এবং সিদ্ধান্ত প্রক্রিয়া কি হয়, ধীর হয়। এটা ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। কর্তৃত্ব হস্তান্তর করা যায় কিন্তু দায়িত্ব হস্তান্তর করা যায় না, যাকে ইংরেজিতে বলি অথরিটি ক্যান বি ডেলিগেটেড বাট রেসপন্সিবিলিটি ক্যান নট বি ডেলিগেটেড, অর্থাৎ কর্তৃত্ব হস্তান্তর করা যায় কিন্তু দায়িত্ব হস্তান্তর করা যায় না। মানে কি, এই উক্তিটির অর্থ হলো একজন ব্যবস্থাপক তার অধীনস্থ কর্মীদেরকে কাজ সম্পাদনের জন্য কর্তৃত্ব দিতে পারেন কিন্তু সে কাজের চূড়ান্ত দায়িত্ব তার নিজেরই থেকে যায়, অর্থাৎ কাজটি অন্য কেউ করলেও ফলাফলের জবাবদিহিতা মূল ব্যবস্থাপককেই করতে হয়। সাপোজ জিএম সাহেব
ছুটিতে গেলেন, এক্স কোম্পানির জিএম সাহেব ছুটিতে গেলেন, কিন্তু জিএম এর পরে তো ডিজিএম আছে, ডিজিএম এর কাছে উনি কি দিয়ে গেলেন, যে বললেন যে আগামী 1 সপ্তাহ আমি থাকবো না, এর মধ্যে এই কাজগুলো কি করবেন, আপনি করবেন। তার মানে উনি তাকে দায়িত্ব দিয়ে গেলেন এবং ওনাকে কর্তৃত্বও দিলেন। ও চালাচ্ছে চালাচ্ছে চালাচ্ছে, এর মধ্যে কিন্তু কি হলো, কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল, একটা অগ্নিকাণ্ড হলো, অথবা একটা চুরি হলো, অথবা একটা কিছু নষ্ট হয়ে গেল। সবাই কিন্তু যে কি দোষারোপ করবে কাকে, ডিজিএম কে না, জিএম কি করবে, কেন জিএম কে তো বলবে যে কেন আমি ছুটিতে গেছি। আরে আপনি ছুটিতে গেছেন এটা বললেই হলো নাকি, দায়িত্বটা হচ্ছে যে আপনার, কাকে দিয়ে আপনার কাজ করালেন সেটা, তার মানে আপনি যথাযথভাবে কি করতে পারেন নাই, ব্যক্তি চুজ করতে পারেন নাই, অর্থাৎ যার পক্ষে আসলে যে ডিপার্টমেন্ট চালানো সম্ভব না তার পক্ষে আপনি পুরো প্রতিষ্ঠান দিয়ে গেছেন। তাহলে এটা কি, তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে না, আসলে যে দায়িত্বটা কিন্তু জিএম এর কাছেই থেকে যাবে, কর্তৃত্বটাই আপনি আসলে যে কি করলেন ডিজিএম কে দিয়ে গেলেন। আমরা দেখি একটু উদাহরণ, যেমন একজন ব্যাংক ম্যানেজার একজন অফিসারকে কাস্টমার অ্যাকাউন্ট খোলার দায়িত্ব দেন। অফিসার সেই কাজের জন্য প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ তাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। কিন্তু যদি অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া ভুল হয় বা কাস্টমারের কোনো ক্ষতি হয়, অথবা ওই অ্যাকাউন্ট খুলে এই ভদ্রলোক মানি লন্ডারিং করছে, অথবা প্রতিষ্ঠানের ঋণ এমনভাবে নিয়ে গেছে যে পরবর্তীতে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খেয়াল করে দেখেন চাকরি কিন্তু ওই ব্যক্তি যাবে না, শুধু ম্যানেজারেরও যাবে। কেন রে ভাই, ম্যানেজার কি আসলে যে কি সেই কাজটা করছেন না, কিন্তু কারণ ধরে নেওয়া হচ্ছে আপনি প্রতিষ্ঠান প্রধান, এই প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম দেখার দায়িত্ব হচ্ছে আপনার, আপনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেন, পুরো কর্তৃত্ব আপনার, সেই কর্তৃত্বের একটা অংশ আপনি তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নেন, কিন্তু এটা তারা করে, তাদের এটা দায়িত্বের অংশ, কিন্তু তাই বলে আপনার দায়িত্ব কোনো অংশেই কি কমে না। এই নীতিটি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দায়িত্ববোধ বজায় রাখতে হয়। কাজ ভাগ করে দেওয়া গেলেও সেই কাজের সফলতা বা ব্যর্থতার দায় নেতৃস্থানীয় ব্যক্তিরই থাকে। আসুন আমরা এবার দেখি সেন্ট্রালাইজেশন, কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণটা কি? কেন্দ্রীকরণ হলো সিদ্ধান্ত গ্রহণের যাবতীয় ক্ষমতা শীর্ষ ব্যবস্থাপকের কাছে, শীর্ষ ব্যবস্থাপনার কাছে কুক্ষিগত থাকা বা কেন্দ্রীভূত থাকার নামই হচ্ছে যে কি কেন্দ্রীকরণ। সব সিদ্ধান্ত কোথায় নিতে হবে, উপরের থেকে, সব সিদ্ধান্ত উপরের থেকে নিতে হবে, এটা হচ্ছে কেন্দ্রীকরণ। দেখেন, কেন্দ্রীকরণ ব্যবস্থাপনার একটি প্রক্রিয়া যেখানে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত থাকে। এর ফলে নিম্ন স্তরের ব্যবস্থাপক বা কর্মচারীদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে খুবই সীমিত। ঠিক আছে, মানে কোনো কিছু দরকার হলে 500 টাকা খরচ করবে, আর বসকে জানাও। এখানে আমরা এখন কি 1 ডজন কলম কিনা দরকার, কলমটা কি কিনবো, এ বসকে জানো। আজকে দুপুরে কি খাবে, কোনো নাস্তার ব্যবস্থা নাকি দুপুরে লাঞ্চ হবে, লাঞ্চে কি খাবে, ওই বসকে জানাও। তার মানে হচ্ছে যে কি অধীনস্থ যারা বাস্তবায়ন করছে তাদের কোনো ক্ষমতাই নাই। হ্যাঁ, হয়তো কিছু থাকে, কিন্তু কেন্দ্রীকরণের কনসেপ্টটাই হচ্ছে যে কি ক্ষমতা সবকিছু কেন্দ্রস্থলে কেন্দ্রীভূত থাকে, অর্থাৎ শীর্ষ ব্যবস্থাপনার কাছে কেন্দ্রীভূত থাকে। এটা দেখুন উদাহরণ, যেমন কেন্দ্রীকরণের শীর্ষ ব্যবস্থাপক পুরো প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও দিক নির্দেশনা দিয়ে থাকেন। এতে পুরো প্রতিষ্ঠান একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অধীনে পরিচালিত হয়। আমরা যদি একটু দেখি উদাহরণ কি, সরকারি অফিসগুলোতে সাধারণত কেন্দ্রীকরণ লক্ষ্য করা যায়, যেমন একজন উপজেলা নির্বাহী অফিসার তার অধীনস্থ সকল কর্মকর্তার কার্যক্রম নিয়ন্ত্রণ করেন এবং সব সিদ্ধান্ত তার অনুমতি ছাড়া নেওয়া যায় না। তাহলে এটা কি, এটা হচ্ছে কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ পদ্ধতির সিদ্ধান্তগুলো কিছুটা ধীর হলেও নীতিমালা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে একরূপ থাকে। এটি ছোট আকারের প্রতিষ্ঠান বা এমন প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণত উপযোগী যেগুলোতে কাজের জটিলতা কম এবং নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত রাখার প্রয়োজন বেশি। আমরা যদি দেখি কেন্দ্রীকরণের সুবিধাসমূহ কি কি, অর্থাৎ কেন্দ্রীকরণ একটি গুরুত্বপূর্ণ সংগঠন কাঠামো,
তাহলে কেন্দ্রীকরণটা হচ্ছে একটা সংগঠন কাঠামো যার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত থাকে। আমরা যদি দেখি এর সুবিধাসমূহ কি কি, একক সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ ইউনিফর্ম ডিসিশন মেকিং, সব সিদ্ধান্ত শীর্ষ কর্তৃপক্ষ নেয়, ফলে সিদ্ধান্তে একতা ও ধারাবাহিকতা বজায় থাকে। 2, নিয়ন্ত্রণ সহজ হয়, কর্তৃপক্ষ সকল বিভাগের উপর সরাসরি নজরদারি রাখতে পারে, ফলে নিয়ন্ত্রণ কার্যকর হয়। 3, নীতিমালার একতা, একটি কেন্দ্রে সিদ্ধান্ত হওয়ায় পুরো প্রতিষ্ঠানে অভিন্ন নীতিমালা অনুসরণ করা হয়। 4, দ্রুত বাস্তবায়ন, সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেওয়ার পর দ্রুত বাস্তবায়ন করা যায়, দ্বিধা থাকে না। 5, দুর্নীতি হ্রাস, কম ব্যক্তি সিদ্ধান্ত নিলে অনৈতিক কার্যকলাপ কম হয়। তাহলে এগুলো হচ্ছে যে কি আমাদের কেন্দ্রীকরণের সুবিধা। তাহলে কেন্দ্রীকরণের সুবিধা যা, এবার আমরা দেখি কেন্দ্রীকরণের কিছু অসুবিধা আছে। এক হচ্ছে যদি কেন্দ্রীকরণ করে রাখলেন না, এর অসুবিধাটা কি, অর্থাৎ আপনি অধীনস্থদেরকে কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ দিলেন না, আপনার সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা সকল কর্তৃত্ব কোথায়, কেন্দ্রে রয়ে গেল। তাইলে কি বলছে, নিম্ন স্তরে অংশগ্রহণ কম, অর্থাৎ নিচের পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা যেহেতু সিদ্ধান্ত প্রক্রিয়া যুক্ত না, তাহলে তাদেরকে কাজের প্রতি আগ্রহ কমে যাবে। 2 হচ্ছে ধীর সিদ্ধান্ত গ্রহণ, ওই যে আজকে দুপুরে কি খাবে বসকে জিজ্ঞেস করেন, যদি এদেরকে দায়িত্ব দেওয়া হতো ওরাই তো গিয়ে দোকানে গিয়ে কি করতো, যা পাইতো এর মধ্যে থেকে একটা মেনু সেট করে কিন্তু নিয়ে আসতো, কিন্তু না, এখন বসকে জিজ্ঞেস করতে হবে। এই সময় বস দেখা গেল ওয়াশরুমে, তাহলে দেখা গেল যে বসকে 5 মিনিট পরে পাইলো, 10 মিনিট পরে অর্ডার দিল, আস্তে আস্তে আধা ঘন্টা লেট হয়ে গেল। তার মানে হচ্ছে যে কি কাজটা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে কিন্তু কি গতিটা ধীর হবে, অর্থাৎ সব সিদ্ধান্ত শীর্ষ থেকে আসা অনেক সময় কি হয়, বিলম্ব ঘটে। 3, চাপ বেড়ে যায়, ওভার বার্ডেন অন টপ ম্যানেজমেন্ট, সকল সিদ্ধান্ত যদি টপ ম্যানেজমেন্ট নেয় তাহলে হচ্ছে কি প্রতিটার ক্ষেত্রে মিনিটে মিনিটে তো ফোন আসবে ওনাদের কাছে, তাহলে তারা তো কার্য ভারাক্রান্ত হয়ে পড়বে, সব দায়িত্ব শীর্ষ পর্যায়ে থাকায় তার উপর কি অতিরিক্ত চাপ পড়ে। আছে 4 নম্বরে দেখা যাচ্ছে স্থানীয় সমস্যায় দেরি, অর্থাৎ স্থানীয় সমস্যা দ্রুত সমাধান করা যায় না, কারণ সব কিছু কেন্দ্রীয়ভাবে অনুমোদনের অপেক্ষায় থাকে, অর্থাৎ সেন্ট্রাল অফিস তো থাকবে ঢাকায়, সেন্ট্রাল অফিস থাকবে জেলা সদরে, কিন্তু লোকালি উপজেলায় বা ইউনিয়ন পর্যায়েও তো কি থাকতে পারে, বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ব্যক্তি থাকতে পারে, বিভিন্ন অফিস থাকতে পারে। তো যদি সেন্ট্রালের দিকে তাকিয়ে থাকে তাহলে লোকালি সিদ্ধান্ত গ্রহণে কিন্তু কি হবে, বিলম্ব হবে। সৃষ্টিশীলতা কমে যাবে, কাদের, অর্থাৎ কর্মীরা স্বাধীনভাবে এখানে কাজ করতে না পারায় তারা নতুন ধারণা বা উদ্ভাবন আসবে না, অর্থাৎ তাদের মধ্যে আর মাথা কাজই করবে না। সুতরাং কাজ করতে হলে তাদেরকে কি করতে হবে, কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদেরকে দিতে হবে। এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি কর্মীদেরকে দেয়া হয় সেটাকে বলা হচ্ছে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের সকল কর্তৃত্ব সকল ক্ষমতা শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত বা কক্ষিগত করে না রেখে যদি অধস্তন বিভিন্ন বিভাগ উপবিভাগ অফিস অথবা ব্যক্তিকে সে সিদ্ধান্ত নেওয়ার যদি কিছু কিছু ক্ষমতা দেয়া হয় তবে তাকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তাহলে বিকেন্দ্রীকরণ হলো ব্যবস্থাপনা এমন একটি পদ্ধতি যেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও কর্তৃত্ব শুধুমাত্র শীর্ষ পর্যায়ে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে ভাগ করে দেয়া হয়। বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও দায়িত্ব কেন্দ্রীয় কর্তৃপক্ষের পরিবর্তে বিভাগ শাখা বা নিচের স্তরের ব্যবস্থাপকদের নিকট ধাপে ধাপে কি করা হয়, হস্তান্তর করা হয়। উদাহরণস্বরূপ একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান যেমন ইউনিলিভার, যার বিভিন্ন দেশে আলাদা আলাদা শাখা রয়েছে, তাদের স্থানীয় ব্যবস্থাপকরা নিজ নিজ অঞ্চলের বাজার বুঝে সিদ্ধান্ত নিতে পারেন, এতে করে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত সম্ভব হয়। আমরা যদি দেখি এই বিকেন্দ্রীকরণের ছোট্ট কয়েকটা মোটা দাগে যদি আমরা বৈশিষ্ট্য দেখি, এটা হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব নিচের স্তরে হস্তান্তর, তার মানে বিকেন্দ্রীকরণ মানেই হচ্ছে ক্ষমতা উপরের থেকে ক্ষমতা এবং কর্তৃত্ব নিচের স্তরে হস্তান্তর করা। প্রতিটি স্তরের ক্ষমতা কর্মকর্তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, শীর্ষ ব্যবস্থাপকের উপর চাপ কমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়। বিকেন্দ্রীকরণ পদ্ধতিতে প্রতিষ্ঠান আরও সপ্রতিভ, কার্যকর ও অংশগ্রহণমূলক হয়ে ওঠে, তবে এটি কার্যকর করতে হলে দক্ষ ও দায়িত্বশীল কর্মী বাহিনী থাকা প্রয়োজন। আমরা দেখি এই বিকেন্দ্রীকরণের সুবিধা কি, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃত্ব
যদি শীর্ষ পর্যায়ে কক্ষিগত না রেখে যদি বিভিন্ন বিভাগ শাখা বা বিভিন্ন অফিস বা বিভিন্ন ব্যবস্থাপকদেরকে যদি দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বিকেন্দ্রীকরণ। অর্থাৎ কেন্দ্রীকরণের বিপরীত হচ্ছে বিকেন্দ্রীকরণ। তাহলে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাপনা এমন একটি প্রক্রিয়া যেখানে সিদ্ধান্ত গ্রহণ ও কর্তৃত্বের ক্ষমতা বিভিন্ন স্তরের ব্যবস্থাপকদের মাঝে বিতরণ করা হয়। এটি যেমন কিছু সুবিধা এনে যায় তেমন কিছু অসুবিধাও থাকতে পারে। বিকেন্দ্রীকরণের সুবিধা বা অ্যাডভান্টেজেস অফ ডিসেন্ট্রালাইজেশনটা কি? এক হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। বিকেন্দ্রীকরণের সুবিধা, বিকেন্দ্রীকরণ করলে সুবিধা হচ্ছে স্থানীয় ব্যবস্থাপকরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন, পরে দেরি না করে সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব হয়। 2, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ হ্রাস, অর্থাৎ শীর্ষ ব্যবস্থাপকদের উপর থেকে দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণের চাপ কমে যায়, ফলে তারা নীতি নির্ধারণী কাজে বেশি মনোযোগ দিতে পারেন। 3, কর্মীদের ক্ষমতায়ন, অর্থাৎ নিচের স্তরের কর্মকর্তারা দায়িত্ব পাওয়ায় তাদের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পায়। 4, স্থানীয় চাহিদার প্রতিফলন, প্রতিটি অঞ্চলের ব্যবস্থাপক নিজ এলাকার বাজার বা সংস্কৃতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। 5, নেতৃত্ব গঠনের সুযোগ, বিভিন্ন স্তরের ব্যবস্থাপকরা সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালনের সুযোগ পেয়ে ভবিষ্যতের নেতৃত্বের জন্য কি হন, প্রস্তুত হন। তাহলে দেখা যাচ্ছে বিকেন্দ্রীকরণের সুবিধা পেলাম আমরা। এবারে আমরা দেখি বিকেন্দ্রীকরণের কিছু অসুবিধা আছে, সে অসুবিধাগুলো কি কি? ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিসেন্ট্রালাইজেশন, এক সমন্বয়ের অভাব। হ্যাঁ, বিভিন্ন বিভাগকে ক্ষমতা দিয়ে দিলাম, এখন এক বিভাগের সাথে আরেক বিভাগের কি নাই, সমন্বয় নাই। তাইলে অনেক বেশি স্বাধীনতা দিলে প্রতিটি বিভাগ নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে, ফলে সার্বিক সংগঠনের সমন্বয়হীনতা দেখা দেয়। 2, ব্যয়বহুল কার্যক্রম, অর্থাৎ কস্টলি অপারেশনস, বিভিন্ন বিভাগে আলাদা ব্যবস্থাপনা রাখতে অতিরিক্ত খরচ হয়। 3, সিদ্ধান্তের বৈচিত্র্য, ভিন্ন ভিন্ন বিভাগের সিদ্ধান্তের সংগঠনের সামগ্রিক নীতি বা ব্র্যান্ড ইমেজে ভিন্নতা দেখা দিতে পারে, কারণ বিভিন্ন বিভাগ তো বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে। এক বিভাগের সিদ্ধান্তের সাথে আরেক বিভাগের সিদ্ধান্তের সামঞ্জস্যতা বা কনসিস্টেন্সি নাও থাকতে পারে। তাহলে কিন্তু প্রতিষ্ঠানের কি হতে পারে, আপনার ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে। আছে অদক্ষতার ঝুঁকি। এখন সবার তো মনে করেন যে আপনার কি দক্ষতা সমান না, যদি নিচের স্তরের কর্মকর্তারা পর্যাপ্ত অভিজ্ঞতা না রাখেন তাহলে কিন্তু তবে ভুল সিদ্ধান্তের ঝুঁকি থাকে। আগে যদি সিদ্ধান্ত গ্রহণে তাদের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এখন কিন্তু হঠাৎ করে তাদেরকে কিন্তু কি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি দেওয়া হয়, কর্তৃত্ব যদি দেওয়া হয়, তাহলে তারা কিন্তু ভুল সিদ্ধান্তও নিতে পারেন। কর্তৃত্বের দ্বন্দ্ব, আমরা দেখি ভিন্ন স্তরে ক্ষমতা বিভাজনের ফলে কখনো কখনো দ্বন্দ্ব বা দ্ব্যর্থটাও কি হতে পারে, সৃষ্টি হতে পারে। গেলো সেন্ট্রালাইজেশন, গেলো ডিসেন্ট্রালাইজেশন, এখন আসছে রিসেন্ট্রালাইজেশন। মানে কি? মানে কি? হেড অফিস শাখা অফিসকে বলল, হেড অফিস শাখা অফিসকে বলল আজকের থেকে আপনারা তো এতদিন ধরে নিজ সিদ্ধান্তে মাত্র 50,000 টাকা কি করতে পারতেন, খরচ করতে পারেন, যার জন্য হেড অফিসের সাথে যোগাযোগ করার দরকার ছিল না, দরকার নাই। আজ থেকে আপনারা 1 লাখ পর্যন্ত কি করতে পারবেন, খরচ করতে পারবেন প্রতিষ্ঠানের প্রয়োজনে, এবং এটার জন্য হেড অফিসের সাথে পরামর্শ করার কি কোনো দরকারে নাই। তাহলে এটা কি হলো? এটা হলো ডিসেন্ট্রালাইজেশন করলো। হেড অফিস তার ক্ষমতা, অর্থাৎ 1 লাখ কিন্তু খরচ করলে ক্ষমতাটা ছিল হেড অফিসের, কিন্তু হেড অফিস এখন তার এই ক্ষমতাটা দিয়ে দিচ্ছে শাখা অফিসকে। শাখা অফিস এখন কিন্তু কি হেড অফিসের সাথে কোনো কথা না বলে, কোনো পরামর্শ ছাড়াই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন মনে করলে তারা 1 লক্ষ টাকা কি করতে পারে, খরচ করতে পারে। গুড। 6 মাস পর্যন্ত দেখা গেল আরে কি বিভিন্ন বিভাগ সমানে টাকা খরচ করতেছে, দরকার হইলেও করে, না হইলেও করে। আরে কি, এটা তো একটা ক্ষমতার অপব্যবহার। হেড অফিস হঠাৎ করে খেয়াল করে দেখলো টাকা স্রোতের মতো যাচ্ছে, সবাই মানে যে লাখ লাখ টাকা খরচ করা শুরু করছে। তখন হেড অফিস কি করলো, আবার ক্ষমতাটা নিয়ে বললো যে না, এখন থেকে আপনারা যদি আবার 30,000-এর বেশি কি করতে পারবেন না, আপনারা খরচ করতে পারবেন না। 30,000-এর বেশি যদি আপনি কোনো খরচ করতে চান তাহলে হেড অফিসে প্রপোজাল পাঠাবেন, হেড অফিস যদি অ্যাপ্রুভাল দেয় তখনই শুধুমাত্র আপনি কি করতে পারবেন। তার মানে ক্ষমতা দিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে রিসেন্ট্রালাইজেশন। জাস্ট হচ্ছে অনেকটা ওই রকম দিয়ে দন দেখে মন
কেড়ে নিতে কতক্ষণ? তার মানে দম দিয়ে মন দেখে কি করলো, ক্ষমতাটা কি করলো, আবার কেড়ে নিল। এটার নামই হচ্ছে যে কি রিসেন্ট্রালাইজেশন। আমরা দেখি একটু। রিসেন্ট্রালাইজেশন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে পূর্বে বিকেন্দ্রীকৃত ক্ষমতা, কর্তৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের অধিকার পুনরায় কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে আনা হয়। এই পুনঃকেন্দ্রীকরণ বলতে বোঝায় যেখানে বিকেন্দ্রীকরণের নীতির মাধ্যমে বিভিন্ন স্তরের ব্যবস্থাপক বা শাখায় বিতরণ করা কর্তৃত্ব পুনরায় কেন্দ্রীয় বা শীর্ষ ব্যবস্থাপকের কাছে ফিরিয়ে নেওয়া হয়। ধরুন, একটি ব্যাংক দেশব্যাপী বিভিন্ন শাখায় ঋণ অনুমোদনের ক্ষমতা দিয়ে রেখেছিল, কিন্তু কিছু শাখায় নিয়মভঙ্গ ও অনিয়ম দেখা দেওয়ার কারণে সেই ক্ষমতা আবার শুধুমাত্র প্রধান কার্যালয়ের ঋণ বিভাগে ফিরিয়ে আনা হলো। এটি হলো রিসেন্ট্রালাইজেশনের উদাহরণ। তাহলে রিসেন্ট্রালাইজেশনের প্রয়োজন হয় কখন আবার রিসেন্ট্রালাইজেশন করে, অর্থাৎ বিকেন্দ্রীভূত ক্ষমতা আবার কেন্দ্রের কাছে নিয়ে যায়, অর্থাৎ অধস্তন স্তরে যদি দুর্নীতি বা অনিয়ম যদি বৃদ্ধি পায়, অর্থাৎ অধস্তন স্তরে যদি দুর্নীতি বা অনিয়ম বৃদ্ধি পায়, যখন সিদ্ধান্ত গ্রহণে বৈষম্য বা বিভ্রান্তি তৈরি হয়, মানে বিভিন্ন বিভাগ বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, সংগঠনের সামগ্রিক নীতির সাথে সাংঘর্ষিক সিদ্ধান্ত নেওয়া হয়, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শক্তিশালী করতে হয়, বাজার বা আইনি পরিস্থিতির দ্রুত পরিবর্তন হলে দ্রুত প্রতিক্রিয়ার জন্য রিসেন্ট্রালাইজেশন একটি কৌশলগত পদক্ষেপ, যা সংকট বা বিশৃঙ্খলা মোকাবেলা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে। তবে এটি দীর্ঘমেয়াদে ব্যবহার করলে কর্মীদের অংশগ্রহণ ও উদ্দীপনায় প্রভাব ফেলতে পারে। এটাই হচ্ছে রিসেন্ট্রালাইজেশন। আমরা দেখি রিসেন্ট্রালাইজেশনেরও কিছু সুবিধা আছে। রিসেন্ট্রালাইজেশনের সুবিধা হচ্ছে নিয়ন্ত্রণ বৃদ্ধি, অর্থাৎ সব সিদ্ধান্তে কেন্দ্রীয়ভাবে নেয়া, সংগঠনের উপর শীর্ষ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ বাড়ে। আছে মনে করেন যে 2 নম্বরে নীতিমালার অভিন্নতা, অর্থাৎ একক সিদ্ধান্ত গ্রহণের ফলে প্রতিষ্ঠানে অভিন্ন নীতি ও নিয়ম চালু রাখা সহজ হয়। 3, দুর্নীতি ও নিয়ম হ্রাস, অধস্তন পর্যায়ের অনিয়ম ও অপব্যবহার ঠেকানো যায়। 4, দ্রুত সংকট মোকাবেলা, জটিল পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। দায়িত্ব নির্ধারণ সহজ, ভুল হলে কাদের দায় তা সহজেই কিন্তু এখানে নির্ধারণ করা যায় যদি কেন্দ্রীকরণ যদি আবার করা হয়। এখন এটার অসুবিধাটা কি? ডিসঅ্যাডভান্টেজেস অফ রিসেন্ট্রালাইজেশন। প্রথম হচ্ছে স্থানীয় সমস্যা উপেক্ষা। তার মানে হচ্ছে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দরকার হয়, কিন্তু যদি সিদ্ধান্ত গ্রহণের এই ক্ষমতা যদি আবার সেন্ট্রালাইজ যদি নিয়ে নেওয়া যায়, এটাকে যদি আবার সেন্ট্রালাইজ অর্থাৎ রিসেন্ট্রালাইজ করে ফেলা হয়, তাহলে স্থানীয় পর্যায়ে কিন্তু কি সমস্যা সমাধানটা উপেক্ষিত হবে, অর্থাৎ স্থানীয় চাহিদা ও বাস্তবতা বোঝা ও সমাধান দেওয়া তখন কি হবে? কঠিন হবে। বিলম্বিত সিদ্ধান্ত, অর্থাৎ প্রতিটি সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসায় সিদ্ধান্ত গ্রহণে কি হবে? বিলম্ব ঘটে। কর্মীদের উদ্দীপনার আশা, তাহলে কর্মীদের মধ্যে এখন কি নেই? কোনো পাওয়ার নাই, মানে অফিসার বাট পাওয়ারলেস অফিসার, তার অথরিটি নেই। তাহলে অধস্তন কর্মীদের স্বাধীনতা কমে যাওয়ায় কাজের আগ্রহ তারা কি হতে পারে? কমে যেতে পারে, অর্থাৎ তারা নিরুৎসাহিত হতে পারে। 4, কেন্দ্রীয় ব্যবস্থার চাপ বৃদ্ধি, অর্থাৎ সব সিদ্ধান্ত কেন্দ্র থেকে নিতে গিয়ে কেন্দ্রীয় দপ্তরের উপরও কি অতিচাপ সৃষ্টি হয়। 5, নবীন নেতাদের দক্ষতা বৃদ্ধি ব্যাহত, অর্থাৎ অধস্তন কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকায় তারা অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণে পিছিয়ে পড়ে। সুতরাং রিসেন্ট্রালাইজেশন কোনো প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার কার্যকর উপায় হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এটি উদ্ভাবনশীলতা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনায় বাধা সৃষ্টি করতে পারে। আমাদের আর একটা আছে যে স্প্যান অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা পরিসর। এটাকে আপনারা কিন্তু তদারকি পরিসর অর্থাৎ স্প্যান অফ সুপারভিশনও পড়ছেন। এটাকে আবার কখনো কখনো স্প্যান অফ কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ পরিসরও বলা হয়। তাহলে এটা আসলে বিষয়টা কি? স্প্যান অফ ম্যানেজমেন্ট বলতে বোঝায় একজন ব্যবস্থাপক কতজন অধীনস্থ কর্মীকে সরাসরি তত্ত্বাবধান করতে পারেন। তার মানে হচ্ছে আমার অধীনে যদি 20 জন থাকে, আমি খুব ভালোভাবে কি করতে পারি? তাদের কাজ তদারকি করতে পারি। যদি 25 জন হয় তাহলে আমার জন্য কঠিন হয়ে যায়। তাহলে আমার জন্য স্প্যান অফ সুপারভিশন হবে যে আসলে যে কি 20, এটা হবে অপটিমাম। কিন্তু যদি 25 জন দেয়াই হয় তাহলে সেটাও কিন্তু স্প্যান অফ ম্যানেজমেন্ট। তাহলে ধরুন কি এখানে ওয়াইড স্প্যান আর এটা হচ্ছে ন্যারো স্প্যান, দুইটা পরিসর। এখানে স্প্যানের বাংলা অর্থ হবে পরিসর বা বিস্তার।
তাহলে প্রশস্ত বিস্তারটা কি? একজন ব্যবস্থাপক অনেক অধীনস্থকে নিয়ন্ত্রণ করলে এটা হচ্ছে ওয়াইড, মানে একজনের অধীনে শত শত। আবার একজন সীমিত সংখ্যক যদি থাকে তাহলে কম সংখ্যক অধীনস্থকে যদি তত্ত্বাবধান করেন তখন এটাকে বলে যে ন্যারো স্প্যান। বৈশিষ্ট্য কি? আমরা দেখি স্প্যানও এইটি নিয়ন্ত্রণ কাঠামোর স্তর নির্ধারণ করে। এটা হচ্ছে যে কর্মীদের কাজ তদারকি করার জন্য, তার মানে এটা নিয়ন্ত্রণ কাঠামোর এটা একটা অংশ। দক্ষ ব্যবস্থাপক সাধারণত প্রশস্ত বিস্তার পরিচালনা করতে সক্ষম। এখন যারা দক্ষ তারা ইচ্ছা করলে অনেক বেশি লোকের কাজ কি তদারকি করতে পারেন। এটি সংস্কার ব্যয় ও দক্ষতার উপরও কি করে? প্রভাব ফেলে। গুরুত্ব যদি আমরা দেখি, সঠিক স্প্যান নির্ধারণের মাধ্যমে কার্যকারিতা ও স্বচ্ছতা বাড়ানো যায়। এটি যোগাযোগের গতিশীলতা নিশ্চিত করে, ব্যবস্থাপনা ব্যয় কমাতে সাহায্য করে, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কাঠামো নির্ধারণের সহায়ক। এই ধারণাটি ব্যবস্থাপনার সংগঠনে গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আজকের যে মূল টপিকগুলো আমরা কিন্তু যে কি আলোচনা শেষ করলাম। আমরা এখন আপনাদের জন্য যে এমসিকিউগুলো সেট করেছি সেই এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা দেখছি এবারে আমরা এমসিকিউ কিন্তু বাড়িয়ে দিয়েছি। আশা করি যে আপনারা প্রত্যেকটা কনসেপ্ট পড়ার পর কিন্তু সিকোয়েন্স অনুপাতে আপনারা এই এমসিকিউ প্রশ্নগুলো অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা কিন্তু বারবারই বলছি যে আমরা প্রতিটা অধ্যায়ে অনেকগুলো টপিক, সর্বোচ্চ টপিককে মনে করেন যে কি আমরা প্রায় 40-50টা পর্যন্ত স্লাইড কিন্তু এক একটা সেশনে মনে করেন যে রাখছি, সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যত বেশি টপিকের সাথে আপনাদেরকে কানেক্টেড করানোর জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। কিন্তু এর বাইরেও আপনারা জানেন যে কিছু কিছু রয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা একটা সাজেশন ক্লাস করব, সেদিন আমরা আলোচনা করব। কিন্তু তারপরে এখন যে নিয়মিত ক্লাসগুলো হচ্ছে সেগুলোকে একটু খুব ভালোভাবে ফলো করুন, মনে রাখুন এবং সেগুলোর ভিত্তিতে এমসিকিউগুলো সলিউশন করতে চেষ্টা করবেন। মনে রাখতে হবে আমাদের হাতের সময় কিন্তু অতীব সংকীর্ণ, সুতরাং এই অল্প সময়ে সর্বোত্তম ব্যবহার করার জন্য কিন্তু আমাদের আন্তরিকতার কোনো বিকল্প নেই, অর্থাৎ আন্তরিকতাটাকে আপনার ওয়াইড স্প্রেড করতে হবে। 1 নাম্বার যদি আমরা দেখি, সাংগঠনিক কাঠামো বলতে কি বোঝায়, অর্থাৎ অর্গানাইজেশনাল স্ট্রাকচার। কর্মীদের ছুটির নিয়ম, কর্মীদের কাজের পরিবেশ, কর্তৃত্ব দায়িত্ব বন্টনের কাঠামো, উৎপাদন ব্যবস্থাপনার ধরন। উত্তর হচ্ছে সি। 2, নিচের কোনটি বিভাগীয়করণের একটি ধরন? লাইন এন্ড স্টাফ, কার্যভিত্তিক, নেতৃত্ব, নীতি। কার্যভিত্তিকটা হচ্ছে বিভাগীয়করণের একটি ধরন, আর লাইন এন্ড স্টাফটা কিন্তু বিভাগীয়করণ না, বরং হচ্ছে এটা সংগঠনের একটা ধরন। যদি এই প্রশ্নটাই যদি করা হয় কোনটি সাংগঠনিক কাঠামোর ধরন, তখন বলবেন যে লাইন এন্ড স্টাফ। 3, বিভাগীয়করণের মূল উদ্দেশ্য কি? উৎপাদন বাড়ানো, দায়িত্ব কাজ সুনির্দিষ্ট করা। সি হচ্ছে লাভ বৃদ্ধি, ডি হচ্ছে কর্মী সংখ্যা হ্রাস। এটা হচ্ছে দায়িত্ব কাজ সুনির্দিষ্ট করার জন্যই কিন্তু বিভাগীয়করণ করা হয়। 4, অঞ্চলভিত্তিক বিভাগীয়করণ কোন প্রতিষ্ঠানের জন্য উপযোগী? ক্ষুদ্র ব্যবসায়, কেবল সরকারি প্রতিষ্ঠানের, বহুজাতিক বা বড় পরিসরের প্রতিষ্ঠানের, ডি ই কমার্স প্রতিষ্ঠানের। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে সি, বহুজাতিক বা বড় পরিসরের প্রতিষ্ঠানের। 5, বিভাগীয়করণের মাধ্যমে কি হয়? কর্মীদের ছাঁটাই করা হয়, কর্মক্ষমতা কমে, কাজ ভাগ করা সহজ হয়, যোগাযোগ বন্ধ হয়। সঠিক উত্তর হচ্ছে কাজ ভাগ করা সহজ হয়। 6, কার্যভিত্তিক বিভাগীয়করণের একটি সুবিধা হলো দ্বৈত কর্তৃত্ব, বিভ্রান্তি বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধির সুযোগ, খরচ বৃদ্ধি। সঠিক উত্তর হচ্ছে সি, দক্ষতা বৃদ্ধির সুযোগ। 7, সাংগঠনিক কাঠামো কি নির্ধারণ করে? এ, প্রতিষ্ঠানের নাম, বি, মুনাফার পরিমাণ, সি, কর্মপ্রবাহ এবং যোগাযোগের ধারা, ডি হচ্ছে বেতন স্কেল। সঠিক উত্তর হচ্ছে সি। 8, নিচের কোনটি একটি বিভাগীয়করণ নয়? কার্যভিত্তিক, পণ্যভিত্তিক, প্রকল্পভিত্তিক, সভাভিত্তিক। তার মানে সভাভিত্তিক এটা কোনো বিভাগীয়করণ নয়, কিন্তু কার্যভিত্তিক বিভাগীয়করণ হয়, পণ্যভিত্তিক বিভাগীয়করণ হয়, প্রকল্পভিত্তিকও কিন্তু কি বিভাগীয়করণ হয় নয়। পণ্যভিত্তিক বিভাগীয়করণ কোন প্রতিষ্ঠানে বেশি ব্যবহৃত হয়? এক পণ্যের প্রতিষ্ঠানে, বহু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে, পরিষেবা ভিত্তিক প্রতিষ্ঠান, খুচরা বিক্রেতা। তাহলে সঠিক উত্তর হচ্ছে যে বি, বহু পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। 10, কোন কাঠামোতে দ্বৈত কর্তৃত্বের সম্ভাবনা থাকে? সরল রৈখিক কাঠামো, ফাংশনাল কাঠামো, ম্যাট্রিক্স কাঠামো,
অঞ্চল ভিত্তিক কাঠামো। আপনারা এর মধ্যে জানেন যে আগের ক্লাসে আমরা করিয়েছি মেট্রিক সংগঠন কাঠামোতে দ্বৈত কর্তৃত্বের সম্ভাবনা থাকে, কারণ প্রতিটা বিভাগের কর্মচারীরা কিন্তু দুটি বিভাগের ব্যবস্থাপকের অধীনে তারা কিন্তু কি করে, কাজ করে। 11 কর্তৃত্ব বলতে কি বোঝায়? নেতৃত্ব দেওয়ার গুণ, আদেশ দেওয়ার এবং তা পালন করানোর আইনি ক্ষমতা, পরিচালনা বোর্ডের সদস্য, কর্মীদের বেতন নির্ধারণ। সঠিক উত্তর হচ্ছে বি। 12 কত প্রকার কর্তৃত্ব রয়েছে? 2, 3, 4, 5। 3 প্রকার, বা এটা আসলে যে এগুলো নিয়ে এটা যে এরকম প্রকারভেদে যে প্রশ্নগুলো, এগুলো সব সময় সঠিক নাও থাকতে পারে। কোথাও কোথাও 5 প্রকারও আছে, কোথাও 3 প্রকারও আছে। 13 যে কর্তৃত্ব সরাসরি উচ্চ পদ থেকে নিম্ন পদের দিকে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? যে কর্তৃত্ব উপরের থেকে নিচের দিকে আসে সেটা হচ্ছে যে কি, সি অর্থাৎ সরলরৈখিক কর্তৃত্ব, অর্থাৎ লাইন অথরিটি। সরলরৈখিক সংগঠনে কর্তৃত্ব প্রবাহ উপর থেকে নিচের দিকে আসে। স্টাফ কর্তৃত্ব মূলত কোন কাজের জন্য ব্যবহৃত হয়? আদেশ জারির জন্য, নির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, কর্মী ছাঁটাইয়ের জন্য। সঠিক উত্তর হচ্ছে বি, নির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য। 15 কর্তৃত্বার্পণ ডেলিগেশন অফ অথরিটি বলতে কি বোঝায়? দায়িত্ব এড়িয়ে চলা, ক্ষমতা অন্যের কাছে অর্পণ, কর্মী নিয়োগ, মজুরি নির্ধারণ। সঠিক উত্তর হচ্ছে ক্ষমতা অন্যের কাছে অর্পণ। 16 কর্তৃত্বার্পণের কতটি প্রধান ধাপ রয়েছে? 2, 3, 4, 5। সঠিক হচ্ছে যে 3টি ধাপ রয়েছে, বি। 17 কর্তৃত্ব প্রদান করা যায় কিন্তু দায়িত্ব হস্তান্তর করা যায় না, অর্থাৎ কর্তৃত্ব অর্পণ করা যায় কিন্তু দায়িত্ব হস্তান্তর করা যায় না। এই উক্তির অর্থ কি? অধস্তনদের কাজ করতে হয় না, নাকি দায়িত্ব সর্বদা ঊর্ধ্বতনের উপরে থাকে? কর্তৃত্ব নেই বলে দায়িত্ব নেই, কর্মী ইচ্ছে মতো কাজ করে, এটা হচ্ছে দায়িত্ব সর্বদা ঊর্ধ্বতনের উপরে থাকে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চালানোর দায়িত্ব কিন্তু এটা জিএম অথবা এটা প্রিন্সিপাল অথবা এটা কিন্তু যে কি উপাচার্যের উপরেই কিন্তু যে বর্তা। এই দায়িত্ব মনে করেন যে আপনার থাকে দেখি, মনে করেন যে কোনো একটা এলাকায় কিন্তু যে কোনো একটা খুনোখুনি মারামারি হলে দেখা যায় যে জেলার প্রধান পুলিশ কর্মকর্তাকে তাকে গিয়ে কিন্তু বলে, যদিও ওই এলাকার মধ্যে কিন্তু যে কি নির্দিষ্ট পুলিশ কর্মকর্তা আছে, তার মানে হচ্ছে যে কি ওই জেলার যে প্রধান পুলিশ কর্মকর্তা অর্থাৎ এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনি কিন্তু পুরো জেলায় দায়িত্ব মনে করেন যে পালন করার জন্য এটা থাকে। খেয়াল করে দেখেন এটার ক্ষেত্রে একটা খুব ভালো উদাহরণ আছে, সেটা হচ্ছে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অর্ধেক পৃথিবী শাসন করতেন। উনি যখন দুলার তক্তে দুলার সিংহাসনে বসে করতেন তখন অর্ধেক পৃথিবী কিন্তু মুসলিম মনে করেন যে সাম্রাজ্যের অংশ ছিল, মুসলিম খিলাফতের অংশ ছিল। তখন উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন সিরিয়ার, উনি বসে আছেন কিন্তু মদিনায়, বলছেন যে সিরিয়ার ওইখানে যদি কোনো একটা কালভার্টের কাছে মরুভূমিতে যদি একটা কুকুর পানির তৃষ্ণায় যদি মারা যায়, সেটার জন্য কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি উমরকে কিন্তু কি করবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটার থেকে বোঝা যায় অথচ সিরিয়াতে কিন্তু কি আলাদা কিন্তু গভর্নর দেয়া আছে উনার পক্ষ থেকে, তাহলে গভর্নর করবে, কিন্তু গভর্নরকে উনি ক্ষমতা দিছে, কিন্তু দায়িত্বটা যদি উনার উপরে না থাকতো তাহলে উনি কিন্তু কি এই কথাটি বলতেন না। তাহলে তো হতো যে কি এটা এখন তার বিষয় না, বিষয়টা আসলে যে সে না, আমি ভাগ করে দিয়েছি, কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে অথবা ইয়ার প্রধান হিসেবে আপনি কখনোই কিন্তু কি দায়িত্ব এড়াতে পারেন না। এই কথাটাই বলা হয়েছে কর্তৃত্ব অর্পণ করা যায় আর দায়িত্ব অর্পণ করা যায় না। এটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা রাখবেন। স্টাফ কর্তৃত্বের একটি উদাহরণ হলো কারখানা ম্যানেজার, প্রধান হিসাব রক্ষক, নিরাপত্তা প্রহরী, আর হচ্ছে যে গুদাম সহকারী, এটা হচ্ছে প্রধান হিসাব রক্ষক। 19 কর্তৃত্বার্পণের একটি সুবিধা কি? সিদ্ধান্তে বিলম্ব আছে, দ্বৈত কর্তৃত্ব, দক্ষতা ও সময় সাশ্রয়, জবাবদিহিতার অভাব। সঠিক উত্তর হচ্ছে দক্ষতা ও সময় সাশ্রয়, সি। 20 কার্যিক কর্তৃত্ব অর্থাৎ ফাংশনাল অথরিটি কি? বিশেষ ক্ষেত্রে পরামর্শ দেওয়ার অধিকার, নির্দিষ্ট কাজের জন্য সীমিত ক্ষমতা, সকল বিভাগের উপর নিয়ন্ত্রণ, নেতৃত্বের ধরন, অর্থাৎ নির্দিষ্ট কাজের জন্য সীমিত ক্ষমতা দেওয়াটাই হচ্ছে ফাংশনাল অথরিটি। কেন্দ্রীকরণ বলতে কি বোঝায়? সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অধস্তনদের দেওয়া, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে থাকা, কাজ ভাগ করে নেওয়া, বিদেশি বিনিয়োগ বিধিতার, এটা হচ্ছে যে বি। 22 কেন্দ্রীকরণ ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ কোথায় কেন্দ্রীভূত থাকে? তাহলে এটা হচ্ছে শীর্ষ ব্যবস্থাপনা, সি।
23 নিচের কোনটি কেন্দ্রীকরণের একটি বৈশিষ্ট্য? তাহলে সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। 24 কোন পরিস্থিতিতে কেন্দ্রীকরণ উপযোগী? এটা সঠিক উত্তর হচ্ছে ছোট বা নতুন প্রতিষ্ঠানে। 25 কেন্দ্রীকরণের একটি সুবিধা হলো কর্মীদের উপর উদ্যম বাড়ে, একক সিদ্ধান্ত ঐক্য থাকে। সঠিক উত্তর হচ্ছে একক সিদ্ধান্তে ঐক্য থাকে। 26 কেন্দ্রীকরণের কারণে কোন অসুবিধাটি হয়? অধিক খরচ হয়, দ্রুত সিদ্ধান্ত, ধীর গতি ও বিলম্ব, সহজ সমন্বয়। সঠিক উত্তর হচ্ছে ধীর গতি ও বিলম্ব। 27 কেন্দ্রীকরণ কোন ধরনের কাঠামোর সাথে বেশি সম্পর্কিত? অনুভূমিক কাঠামো, বিকেন্দ্রীভূত, উলম্ব ও সরলরৈখিক কাঠামো। তাহলে সঠিক উত্তর হচ্ছে উলম্ব ও সরলরৈখিক কাঠামো। 28 ডিসিশন মেকিং বিকামস ড্যাশ ইন সেন্ট্রালাইজড অর্গানাইজেশন। তাহলে ডিসিশন মেকিং বিকামস মোর কনসেন্ট্রেটেড ইন সেন্ট্রালাইজড অর্গানাইজেশন। 29 কেন্দ্রীকরণের মাধ্যমে কি সহজ হয়? কেন্দ্রীকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ ও সমন্বয় সহজ হয়, কারণ সকল ক্ষমতা কেন্দ্রে নিয়ে গেলাম। 30 কেন্দ্রীকরণ কৌশলে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব থাকে বি শীর্ষ পরিচালকের হাতে। 31 কর্তৃত্ব বলতে কি বোঝায়? কাজের চাপ, কাজ সম্পাদনের জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতা, এটাই হচ্ছে কি কর্তৃত্ব। 32 দায়িত্ব অর্থাৎ রেসপন্সিবিলিটি বলতে কি বোঝায়? কাজ শেষ করার দায়বদ্ধতা। তার মানে দায়িত্ব হচ্ছে কাজ শেষ করার দায়বদ্ধতা বা বাধ্যবাধকতা, এটা হচ্ছে আমার দায়িত্ব। আর কর্তৃত্ব হচ্ছে কাজ সম্পাদনের জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতা। 33 নিচের কোনটি কর্তৃত্ব দায়িত্বের মধ্যে পার্থক্য নির্দেশ করে? এ কর্তৃত্ব দেওয়া যায় আর দায়িত্ব দেওয়া যায় না। 34 বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় সমস্ত ক্ষমতা শীর্ষে থাকে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিভিন্ন স্তরে বিতরণ, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিভিন্ন স্তরে বিতরণ করাটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। 35 বিকেন্দ্রীকরণের প্রধান সুবিধা কি? সঠিক উত্তর স্থানীয় সমস্যার দ্রুত সমাধান, কারণ ডিসেন্ট্রালাইজ করা মানে হচ্ছে লোকালি কি করতে পারে, সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিক সমস্যা সমাধান করতে পারে। 36 রিসেন্ট্রালাইজেশন অর্থাৎ পুনঃকেন্দ্রীকরণ বলতে কি বোঝায় বি অর্থাৎ বিকেন্দ্রীকরণ বন্ধ করে আবার কেন্দ্রীকরণ করা। তার মানে একবার রিসেন্ট্রালাইজেশন হচ্ছে কি, প্রথমে সেন্ট্রালাইজেশন ছিল, তারপর ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, তারপরে আবার এটাকে কি ক্ষমতাটা কেড়ে নিয়ে এটাকে রিসেন্ট্রালাইজ করা হয়েছে। 37 কোন পরিস্থিতিতে পুনঃকেন্দ্রীকরণ প্রয়োজন হতে পারে? সঠিক উত্তর হচ্ছে যখন স্থানীয় বিভাগে ব্যর্থতা দেখাতে, যখন তারা আসলে সিদ্ধান্ত গ্রহণে কি দক্ষতার পরিচয় দিতে পারে না, তখন তাদেরকে দিয়ে আর কি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রাখা যাবে না, নিয়ে আসা হয় সেন্ট্রালে। 38 বিকেন্দ্রীকরণ কোন প্রতিষ্ঠানে বেশি উপযোগী? সঠিক উত্তর হচ্ছে সি বৃহৎ ও বহুজাতিক কোম্পানিতে। 39 কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সম্পর্ক কেমন? বলছি কর্তৃত্ব ছাড়া দায়িত্ব নির্ধারণ সম্ভব নয়। হ্যাঁ, কারণ এই কর্তৃত্ব এবং দায়িত্ব দুটো কিন্তু পরস্পর সম্পর্কিত। আপনি যদি যেমন আপনি যদি আপনার পিয়নকে 10 টাকা দিয়ে যদি বাজারে পাঠান, যে বলে যে তুমি সিঙ্গাড়া কিনে নিয়ে আসো, এটা হলো এই যে সিঙ্গাড়া কিনাটা, এটা হচ্ছে তার দায়িত্ব। কিন্তু সিঙ্গাড়া কিনতে গিয়ে সে যে মনে করেন যে 10 টাকার সিঙ্গাড়া কিনবে, নাকি 5 টাকার 2টা কিনবে, হ্যাঁ, নাকি 10 টাকা দিয়ে একটা কিনবে, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু যে কি সিদ্ধান্ত নেওয়ার তার ক্ষমতা আছে, এটা হচ্ছে তার কর্তৃত্ব। তার মানে ওকে একটা দায়িত্ব দিলেন, আপনি দায়িত্ব পালন করার জন্য কিন্তু টাকা খরচ করতে হবে। এই টাকা খরচ করবে সে নিজের ইচ্ছা মতো, এবং সেই জিনিসটা কোন দোকান থেকে কিনবে এটা কিন্তু করবে সে নিজের ইচ্ছা মতো, এটা হচ্ছে তার কর্তৃত্ব। তার মানে প্রত্যেকটা জায়গায় দায়িত্ব এবং কর্তৃত্ব কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। 40 বিকেন্দ্রীকরণের একটি অসুবিধা কি? এটা হচ্ছে স্থানীয় ব্যবস্থাপনার দুর্বলতা বৃদ্ধি। আমরা দেখলাম তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চাকরি প্রার্থীবৃন্দ, আমাদের আগামীর বিসিএস ক্যাডারবৃন্দ, আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা, শুভকামনা। আমরা বারবার বলছি, আপনারা আপনাদের সর্বোচ্চ লাইভ এমসিকিউ কিন্তু আপনাদের জন্য সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমরা আছি, আমরা চেষ্টা করছি, হ্যাঁ। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই
আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু এটাকে গলদকরণ করতে হবে, আপনাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, আপনাদেরকে প্রস্তুতিটা আপনাদেরকেই নিতে হবে। অল্প সময় আছে, এই সময় সর্বোত্তম ব্যবহার করে আপনারা কিন্তু উঠে পড়ে লাগেন, এবং ইনশাল্লাহ সফলতা আপনাদেরই হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, দোয়া এবং শুভকামনা সবসময়। আল্লাহ হাফেজ।